3 মাস পর আজকের মিষ্টির এইচএসসি ফার্স্ট পরীক্ষা। 3 মাস মিষ্টি মনোযোগ সহকারে লেখাপড়া করেছে, অন্য কোনো দিকে মনোযোগ দেয়নি। মাঝে একদিন বন্ধুরা মিলে বেড়াতে গিয়েছিল, বিয়ে বাড়ি থেকে আসার পর মনটা একটু খারাপ ছিল, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে আর সব ভুলে গেছে। আরাফ নামের কারো সাথে যাওয়ার সাক্ষাৎ হয়েছিল, তাকে হলে গেছে, এখনও লেখাপড়া নিয়ে প্রচুর বিজি। পড়ালেখায় প্রথমে গ্রাফিতি দিল, এখন সে পরিবারের সবার দিকে তাকিয়ে ভালো রেজাল্ট করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মাঝখানে বসে 2-3 দিন লেখাপড়া হয়নি, ভাইয়ের বিয়ে বলে কথা। এছাড়া আরও ছুটি পায় নাই। মিষ্টি বই হাতেই বসে আছি, হঠাৎ খাবারের প্লেট নিয়ে আম্মুর রুমের। একটু পরে বের হতে হবে, এজন্য আম্মু আমার পেছনে ঘুরে ঘুরে খাইয়ে দিচ্ছে, আর আমি এখন রেডি হব। আমার খাবো না প্লিজ? এই তুই লোকমা খেলে কোনো দিন পেট ভরে? চুপচাপ খা, তুই তার হাত দিয়ে খাচ্ছিস না, আমি তো খাইয়ে দিচ্ছি, তাও এত বাহানা কেন তোর? ঠিকমতো খাবার খেয়ে নাও, গেলে পরীক্ষার হলে যে দেখবি তখন খিদে পেয়েছে, খিদের জ্বালায় ভালোমতো পরীক্ষা দিতে পারবি না। আম্মু চুপ, আমি কোনো কথা শুনতে চাই না, তুই তোর কাজ কর, আমি তোর কাজে তো ডিস্টার্ব করছি না, খাইয়ে দিচ্ছে, খাবি, আর যা করার তুই করতে থাক। আম্মুর সাথে আর বেশি কথা বলল না মিষ্টি, কারণ জানে আমার কোনো কথা শুনবে না, খাইয়ে ছাড়বে, এজন্য আর এনার্জি নষ্ট না করে নিজের ওড়না বেল বাঁধতে লাগল। এর মাঝে ভাবি রুমে ঢুকল। ভাবি প্লিজ একটু হেল্প করো। আমি পারছি না। ভাবি এসে আমার ওড়না বাঁধে হেল্প করল। 9:30 বাজে, পরীক্ষা 10টা থেকে, আর এখান থেকে যাইতে মনে হয় 20 মিনিট টাইম লাগে। রেডি হয়ে ভাবি আম্মু আব্বুর কাছে বলে ভাইয়ের সাথে গাড়িতে উঠে বসলাম। গাড়িতে বসে চুপ করে নীরব হয়ে আছি। কিরে, এত নিশ্চুপ হয়ে আছিস কেন? এত টেনশন করার কিছু নাই, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবি, আর তাড়াহুড়া করবি না। আচ্ছা। আর একটা কথা বললাম না, একটু পরপর ভাইয়া এটা ওটা জিজ্ঞেস করে, আমি শুধু উত্তর দিলাম। ভাইয়া মাথা ঠান্ডা রাখতে পারল, তাড়াহুড়া করতে না করল। গেটের সামনে আসতে দুজনে নেমে পড়লাম। ভাই আমার মাথায় হাত বুলিয়ে গালে হাত রেখে, সাবধানে পরীক্ষা দিবি। ফ্রেন্ডরা ডাকাডাকি করলে সাড়া দিবে না, কথা বললে তখন তোর খাতা নিয়ে নেবেন, যেটা কমন পড়বে সেটা আগে সলভ করে নিবি। আর পরীক্ষার শেষে পুরো খাতা রিভিশন দিবি ভালো করে। আমি মাথা নেড়ে হ্যাঁ বলতেই ভাইয়া আমার কপালের কিস একে দিয়ে মারা যান, চলে যাও, আমি ভেতরে চলে যায়। কারণ ভেতরে ঢোকার নিয়ম নাই, শুধু স্টুডেন্ট ঢুকতে পারবে। ভাইয়া এখন অফিসে যাবে। আমার পরীক্ষা শেষে হয় ভাইয়া, না হলে আব্বু নিতে আসবে। ক্লাসে ঢুকতেই আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো। আর সবগুলা কোথায় পড়েছে কে জানে, ওর সাথে আমার রুল কাছাকাছি, তবু আমি ফার্স্ট, আরও সবার লাস্টের সিটে বসেছে। তবুও দুজনের মাঝে কিছু কথা হলো। 5 মিনিট পরে স্যার খাতা নিয়ে ভেতরে ঢুকলো। 10 মিনিট আগে সবাইকে খাতা দিয়ে দিল রোল মার্জিন টানার জন্য। 10 মিনিট পর প্রশ্ন আসলো। আমার তো ভয়, হাত পা কাঁপছে, অস্থির অস্থির লাগছে, কেমন আসবে, কমন পড়বে কি পড়বে না। আমার সামনে দাঁড়িয়ে দেখছে ঘন্টা পড়লে সবাইকে প্রশ্ন দেবে। সেই সময় আসন্ন ঘন্টা পড়ার সাথে সাথেই 2 জন আরও টিচার্স রুমে ঢুকল। তারপর 3 লাইনে 3 জন টিচার প্রশ্ন দিতে লাগল। হ্যাঁ মিষ্টি, তোর পরীক্ষা কেমন হইল রে? নিশ্চয়ই ভালো হয়েছে, তাই না? তোকে কত ডাকলাম, যদি শুনতে পারলি না? জানি না কেমন হয়েছে, কিছু কমন পড়ছিল, আবার কিছু পড়েও নাই, আর তুই আমার ডাকছিলে কেন? সব কোশ্চেন সলভ, আর আমার নিয়ে 8 নাম্বারের একটা থিম ভুলে গেছিলাম, তাই তোরে জিজ্ঞেস করতে চাইছিলাম। এত পেছনে বসে তুই আমারে ডরাস কেন? তোরা আশেপাশে কেউ ছিল না, আর আমি যদি এখান থেকে ধরে বলতাম তুই শুনতে পাচ্ছি না, ওটা আমার খাতা নিয়ে যেত। আমি তো সামনে বসছি, দেখেন না স্যার সবসময় আমার উপর নজর রাখে। বুঝছি। দুজনে কথা বলতে বলতে 2তলা থেকে আসলো।
পুলিশ বালা আসতেই আরো দুজন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তারপর মাঠে আসতে সবাই একসাথে। তারপর আজকে পরীক্ষা কেমন হলো, কি কঠিন আসছিল, কার পরীক্ষা কেমন হয়েছে, এইসব নিয়ে কথা বলতে বলতে গেটের কাছে আসলো। আজকে ইংরেজি পরীক্ষা ছিল। গেটের বাইরে আসতে দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি ভাইয়ার সামনে যেতেই ভাইয়া নানা প্রশ্ন শুরু করে দিল। বললাম মোটামুটি ভালো হয়েছে। আমার পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। তো বুঝি না, যখন খারাপ হয় তখন বলবে ভালো পরীক্ষা দিলই, এখন খারাপ লাগে, এজন্য আমি কখনো ভালো পরীক্ষা দিলেও ভালো বলি না, মোটামুটি বলি। ভাই আমার প্রশ্ন নিয়ে দেখতে লাগলো, দেখিতে গাড়িতে উঠতে বলল আমাকে, তারপর পানির বোতল আরও কিছু খাবার এনে আমার হাতে দিল দোকান থেকে। তারপর নিজেও ওঠে গাড়ি স্টার্ট দিল আর আমি সেগুলো খেতে লাগলাম। বাসার সামনে নামিয়ে দিয়ে ভাই আবার অফিসে চলে গেল, আর আমি বাসার ভেতরে চলে এলাম। দরজা খোলাই ছিল। ভাবি মনে হয় কেবল রান্না শেষ করে এসেছে। আম্মু সোফায় বসে পানি খাচ্ছি আর ঘড়ির দিকে তাকাচ্ছে, আমাকে নিয়ে টেনশন করছে বোঝা যাচ্ছে মুখ দেখে। আরে মিষ্টি এসে পড়েছ, ওই দেখো আম্মু তোমার জন্য চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। তা তোমার পরীক্ষা কেমন হলো, কমন পড়েছিল তো সব? আরে ভাবি তোমার কি মনে হয় আমার সবকিছুই কমন পড়বে? আমি অতটা ভালো স্টুডেন্ট না, বুঝছো, কিছু পড়েছিল আর যেগুলা পড়ে না এগুলো বানিয়ে বানিয়ে দিয়ে আসছি। আচ্ছা গুড, সবাই আছে তো এতেই হবে, যাও আমার সাথে কথা বল। আমাদের কথার মাঝে আম্মু তাড়াতাড়ি আমার কাছে এসে জিজ্ঞেস করতে লাগলো পরীক্ষা কেমন হয়েছে। আমরা তো খুবই ইমোশনাল, একটুতেই হাঁপিয়ে যায়, তার আবার আবার প্রেশার, এজন্য চিন্তা করলে অসুস্থ হয়ে পড়ে। আজকে অসুস্থ লাগছে, আমাকে নিয়ে বেশি টেনশন করছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। আম্মুকে খারাপ হলে কখনো খারাপ বলতে পাই না, ভালোই বলতে হয়। আমি নিশ্চিন্ত হলো, মুখে হাসি ফুটে উঠল। তারপরে আমাকে ফ্রেশ হতে বলে নিজে খাবার টেবিলে চলে গেল। এখন খাবার নিয়ে আমার রুমে আসবে আমি জানি। রুমে এসে ফ্রেশ হলাম, তারপর আম্মু চলে এল। আমি নিজে হাতে খেতে চাইলো, আম্মু খেতে দিল না, নিজে খাইয়ে দিল। তারপর আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। রাতে ঘুম হয়নি, পরীক্ষার টেনশনে টেনশনে ঘুমাতে পারি নাই, এখন একটু ঘুমিয়ে নেই। আম্মুকে বললাম 2 ঘন্টা পর আমাকে ডেকে দিও, তারপর আবার পড়তে বসবো, কালকে বাংলা পরীক্ষা। আর বাংলা অনেক পড়া, বাংলা সহজ হলেও পড়ে যেতে হয়, অনেক পড়া বই কাবার করা যায় না একদিনে। 2 ঘন্টা পর আম্মু ডাকে উঠে বসলাম, আড়মোড়া ভেঙে ফ্রেশ হয়ে এসে পড়তে বসে আমার দুধ নিয়ে এসে হাজির। এই জিনিসটা আমার সবচেয়ে না পছন্দ, কিন্তু আম্মুর এক বানি দুধ না খেলে আমায় এক্সাম ভালো হবে না, আমি পড়তে পারবো না, অসুস্থ হয়ে পড়ব। শরীরে শক্তি দরকারের জন্য ডিম আর দুধ খেতে হবে। ডিম আমার পছন্দ, তবুও ডিম সিদ্ধ খেতে খেতে আমার মুখ পৌঁছে গেছে মনে হয়, আর দুধটা আমি কখনোই পছন্দ করি না, তবু আম্মুর যন্ত্রণায় খেতে হয়। সন্ধ্যার আজানের আধা ঘন্টা পর্যন্ত পড়লাম, 1.5 ঘন্টা পড়লাম, তারপর নামাজ পড়ে আবার পড়তে বসলাম। কিছুক্ষণ পরে এর মাঝে ভাই আসলো, কখন আসছে জানি না, আমার রুমে এসে আমার পাশে বসে পড়ল। আমি বসে 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 দেখবে শত বড় ভাইয়ের শুনবে না। প্রথম প্রথম ভাইয়া বসে থাকলে আবার পড়তে মন চাইতো না, আমি তো খুব পড়ার আগে না পড়ে শুয়ে ঘুমাতাম, এর জন্য এই কাজটা করে। এখন অবশ্য আমি সেই কাজটা করি না। তবুও ভাইয়া যে তোমার বাসা থেকে আমি পড়তে বসলাম ওর পাশেই বসে থাকে। ফোনে আব্বুর সাথে কথা বলছিলাম, কারণ আবার আসছে নাকি, আজকে লেট হবে। সকালে ফ্লাইটে চিটাগাং গেছে, ওইখানে না একটা কাজ আছে, আসতে আসতে রাত হয়ে যাবে। আমার পাশে বসে আছে, আমি বিরক্ত হয়ে তাকিয়ে বললাম, এই তোর বিরক্ত লাগে না? এইভাবে বসে আছি, বোরিং লাগছে না? সেসব তো আর ভাবতে হবে না, তুই পড়। আমার কালকে বাংলা পরীক্ষা, এটা আমি না ফুললো ভালো দেব, তবু পর। আবার রিভিশন বিএম পরীক্ষার হলে তুই এত টেনশন নিস না, আমি পড়ব ঠিকমতো, তুই যা রেস্ট নে। অনেক বালাফর ভাইয়া আচ্ছা বলে 9টার দিকে চলে গেল। তার কিছুক্ষণ পর ডিনারের টাইম হয়ে গেছে, আমি পড়ে আসতে চাইছিল খাবে দিতে, কিন্তু আমি নিজের ইচ্ছে করে নিচে নামলাম, সবার সাথে ডিনার করে নিলাম। আব্বা এখনো আসে নাই, হয়তো 10-এর 11টা বাজবে। ঘড়ির কাঁটায় 11টা বাজে, একটু আগেই মিষ্টির আব্বু এসেছে। সবাই যার যার রুমে। এখন বৃষ্টির ভাবি খাটের উপর বইসা আছে, অনেকক্ষণ ধরে তার দৃষ্টি বারান্দার দিকে।
জানালায় সে এক মানুষের দিকে তাকিয়ে আছে যে সিগারেটে ফু দিচ্ছে অনবরত। সে আর কেউ না, মেঘ। মেঘের দৃষ্টি অন্ধকার রাস্তার দিকে। হালকা ল্যাম্পপোস্টের আলোতে আবছা রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু অন্ধকারে বেশি। যে সিগারেট সে কখনোই পছন্দ করত না, সেই সিগারেটই এখন তার সঙ্গী। এটা হলো তার বুকের জ্বালা নেভানোর জন্য যথেষ্ট। এখানে সামনে দিকে তাকিয়ে আছে আর সিগারেটের ফু দিচ্ছে। হঠাৎ একটা নরম তুলতুলে হাত মেঘকে পেছনে থেকে জড়িয়ে ধরে। সে আর কেউ না, স্ত্রী। 2 মাস হলো ওদের বিয়ে হয়েছে, কিন্তু এখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। আসলে মেঘ আর স্ত্রীর কাছে যায়নি, এমনকি কথা বলে না কখনো। বাসার সবাই জানে ওদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক, কিন্তু ওরা দুইজন জানে ওদের মধ্যে কিছু স্বাভাবিক না। মেঘেরই স্ত্রী মেঘকে জড়িয়ে ধরতেই মেঘ রেগে আগুন হয়ে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দেয়। ছিটকে দূরে সরে যায় আর ইশতেরি অসহায় মুখ করে মেঝের দিকে তাকিয়ে আছে। তার চোখ ছল ছল করছে, আর মেঘের চোখ দিয়ে আগুন ঝরছে। মনে হয়, তোমাকে বলছি না আমাকে টাচ করবে না। ওর স্ত্রী ওকে কিছু বলতে যাবে, তারা একই মেঘকে আঙুল উঠিয়ে বলে, আমার থেকে দূরত্ব বজায় করে চলবে। কথাটা মনে রেখো, না হলে তোমার জন্য খারাপ কিছু হবে। বলেই মেঘ সিগারেটের শেষ টান দিয়ে সেটা বারান্দা দিয়ে ফেলে দিয়ে গটগট পায়ে রুমে এসে শুয়ে পড়ে। আর মেয়েটি ওর যাওয়ার পানে একদৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। সে আর ভেতরে না আসে, ওইখানে ধরে বসে পড়ে নিশ্চুপভাবে কান্না করতে থাকে। নূপুর চোখের জল ফেলছে, আর পুরনো কথা মনে পড়ছে 3 মাস আগে। হঠাৎ মেঘ স্যার অফিসে এসে আমাকে কেবিনে ডাকে। আমি যেতে তিনি বলেন আজকে নাকি দুপুরে আমাকে নিয়ে কোথাও যাবে। আমি ভাবছিলাম হয়তো কোনো মিটিং অ্যাটেন্ড করতে। রাজি হয়েছে। আমরা ঠিক দুপুরে রেস্টুরেন্টে খেয়ে বেরিয়ে পড়ি। একটা বিষয়ে বাক্সসহ সরঞ্জাম আইসিটির ব্যবহার করলেও আজকে একটু রুড ব্যবহারও করেনি। সারাটা সময় একটা অদ্ভুত নজরে আমারে দেখেছে, আর মুখে হাসি, যেটা আমি খুব কমই দেখেছি স্যারের মুখে। আরোহী আজকে ড্রেসটাও একটু বেশি সুন্দর হবে পরেছে, একটু বড় চুল ঠিক করা। এমনিতেই অনেক সুন্দর দেখতে, তার ওপর আবার কাল 60 পয়সায় শরীরে কালো কালো ব্লেজারের আরও বেশি সুন্দর লেগেছে তাকে দেখতে। আমার নজর তার উপর ছিল না, তবুও নিজেকে সামলে উনাকে দেখেছি। সনি একটা নিরিবিলি জায়গায় নিয়ে আসে আমাকে। জায়গাটা অনেক সুন্দর। আমি ভেবেছিলাম কোনো রেস্টুরেন্টে যাবে, কারণ আমার যতগুলো মিটিং করেছি বিদেশিদের সাথে কারো সাথে ওইটা রেস্টুরেন্টে করা হয়েছে। কিন্তু আজকে এমন নির্বিচারে কেন গ্লুকোজ কোনো রদিকে তাকিয়ে আছি। একটা হাসি দিয়ে গাড়ি থেকে নেমে আমার পাশে এসে দরজা খুলে দিল। ওনার হাসি দেখে তো আমি হতভম্ব হয়ে বসে আছি, নাড়া শক্তি পাচ্ছি না। উনি হাসল, তাও আবার আমার তাকানো দেখে। এটা সম্ভব? আর অবাক করে দিয়ে উনি আমার হাত ধরে নামলো। আমি তো জমে বরফ হয়ে গেছি মনে হয় উনার স্পর্শে। সামলে নিলাম নিজেকে। তারপর ওনাকে দিকে তাকিয়ে বললাম, স্যার আমরা এখানে কেন? আসো একটু পরে বুঝতে পারবা, বলে ছাড় আবার হাত ধরে সামনে নিয়ে গেল। হঠাৎই স্যার আমার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেছি। মনে হয় আমি চোখে যদি বড় বড় চোখের দিকে তাকিয়ে আছি, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি। স্যার আমার দিকে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে। এবার আর আমার বুঝতে কিছুই বাকি রইল না। স্যার একটা আন্টি আমার দিকে ধরে বলল, আই লাভ ইউ নূপুর, উইল ইউ ম্যারি মি? তারপর সারা গায়ে কি আমাকে কতদিন ধরে ভালোবাসে সবকিছু বোঝালো। সবকিছু শুনে তো আমি স্তব্ধ হয়ে গেছি। মুখ দিয়ে আমার কোনো কথা বের হচ্ছে না। নিজেকে নিয়ে চিমটি কাটছে। এটা স্বপ্না তো না, ঠিক আছে, কিন্তু স্যার আমাকে ভালোবাসে এটা আমি কিছুতেই মানতে পারছি না। আমি কিছু বলবো তাহলে গেছে, আর আমার হাত টেনে নিয়ে আংটি পরিয়ে দিল। তারপর হাতে ওর পিঠে চুমু খেল। এদিকে মেয়ের নূপুরের নীরবতা দেখে ভেবেছে ও মনে হয় রাজি। কারো নীরবতা সম্মতির লক্ষণ।
আর মেয়ের এতদিন নূপুরকে দেখে এটুকু বুঝতে পারে সবার মনে আমার জন্য কিছু একটা ফিলিংস আছে, এজন্য ও ওর মুখে বলার আগেই কাজটা সেরে ফেলেন। আর এদিকে নূপুর মেঘের এই কাজে প্রচণ্ড রকমের রেগে যায়। কেন এত রাগ হলো নিজেও জানে না, ও আচমকা মেঘের গালে ঠাস করে চড় মেরে বসে। এই ছোট্টটা ওর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। সেদিন চড়টা খেয়ে মেঘ ওর দিকে ছলছল চোখে ওর দিকে তাকিয়েছিল। তারপর কিছু না বলেই গাড়িতে বসে নূপুরকে রেখেই চলে যায়। তারপর আর আমি ছাড়া আমার সাথে কথা বলে না। 1 সপ্তাহের মতো আমি তাকে সরি বলা জানার চেষ্টা করি, কিন্তু বলতে পারি না। হঠাৎ শুক্রবারে ওকে এক্সাম থেকে দেখতে আসে একটা মহিলা। শেষে একবারে বিয়ে পাকা করে রেখে যায়। আমি বিয়েতে রাজি থাকে না, কিন্তু মেয়ে রাজি হই। তারপরে ঘরোয়াভাবেই হালকা অনুষ্ঠান হয়। 1 সপ্তাহ পর আমার বিয়ে হয়। এজন্য আমার একটা অনুভূতি হয়, ভালোবাসে কিনা জানি না, কিন্তু বিয়ের সত্যিকারে ভালোবাসি মেঘকে। কিন্তু তখন আর কিছু করার থাকে না। কেন আমার বিয়ে বাসর রাতে আমি চমকে উঠে মেঘকে দেখে সাথে খুশি হই, কিন্তু মেঘ একটু খুশি হয় না। প্রচণ্ড রাগ জেদ নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের মতো শুয়ে পড়ে। আমি অনেকবার সরি বলে, কিন্তু সে আমার সাথে কোনো কথা বলে না। যখন আমি ওর কাজ করি তখনও আমাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দেয় আর বলে আমি যদি ওকে টাচ করি তাহলে ওর সাথে খারাপ ব্যবহার করবে, আর আমার সাথে যেন কথা না বলি আমি ওর সাথে। এই 2 মাস ধরে আমি মেঘের কাছে অনেক ক্ষমা চাইছি, কিন্তু কিছুতেই আমি ক্ষমা করে নাই। একটা সুযোগ দেয় নাই। আমরা স্বামী স্ত্রী, কিন্তু এখনো সেই আগের মতোই আছে। ও আমাকে সহ্যই করতে পারে না। এক বিছানায় আমরা দুজন দুপাশে মুখ করে বসে থাকি, আর কথা তো বলে না। সবার সামনে একটা দুইটা বলে, ঘরের আড়ালে একটা কথা বলে না। পরদিন নূপুর রান্নাঘরে রান্না করছে। এমন সময় শাশুড়ি মা এলো, আর যা বলল তাতে তো আমি আকাশের চাঁদ পেয়ে গেছি। কি গো বৌমা, আমার কথা শুনতে পাইছ? হ্যাঁ আম্মু। থ্যাংক ইউ কথাটা জানানোর জন্য, বলে সরাসরি মাকে জড়িয়ে ধরে নূপুর। ছাড়ো ছাড়ো, ছেলেটা লিগা কেক বানানো লাগব। আপনার বানাইতে হইব না আম্মু, আমি আছি তো, আমি বানাইয়া দেয়। আচ্ছা বানাও, আগেরবার তো মিষ্টি বানাইছিল, এবার তোর পরীক্ষা অথবা নিতে পারবো না, কিন্তু বিকেলে এসে বলছে প্ল্যান করব। আচ্ছা মা, আমি দুপুরে বানানো শুরু করে দেব। মিষ্টির আম্মু চলে গেল। আর নূপুর বল, আজকে তোমার রাগ আমি ভাঙ্গি ছাড়ব। আজকে তুমি নূপুরকে কিছুতেই নিজে থেকে সরাতে পারবে না। মিষ্টি বিকেলে এসেই রান্না করে ছুটি ও কেক বানাবে। কালকে এক্সাম নাই, পড়াশোনায় 2 অফ। 2 দিন পর গণিত পরীক্ষা, আজকে একটু না পড়লেও হবে। রান্নাঘরে এসে জানতে পারে ভাবি বানাবে জন্য ভাবিকে সাহায্য করে। তারপর প্ল্যানমাফিক বাড়ি সাজাতে লাগে। এইসব অবশ্য মেয়ে পছন্দ করে না। জন্মদিনের পার্টি করা হয় না, কিন্তু মিষ্টি জন্মদিন পার্টি করা হয়, কারণ ও খুব পছন্দ করে। কিন্তু ওরা নিজেরাই নিজের ভাইকে সারপ্রাইজ দেয় প্রতিবার, এবারও দেবে। আজকে মেঘ মিষ্টিকে পরীক্ষা দিতে রেখে সে আর আনতে গিয়েছিল আব্বু। রাত 10টায় মেয়ে বাসায় আসে। এসেই নিজের মেয়েকে দেখে নূপুর রুমে না। এত রাত, তবু মেয়েটা কোথায় গেল? হয়তো মিষ্টির কাছে উপর, সে হয়তো বসে আছে, এজন্য আর নূপুরে খোঁজ না নিয়ে নিজের ফ্রেশ হয়ে নেয়। বাইরে থেকে ভালো খাবার খেয়ে এসেছে, এখন আর খাবে না, এজন্য বারান্দায় গিয়ে বসে পড়ে। প্রায় আধা ঘন্টার উপরে বসে থেকে রুমে রেখে আসে নাই। ব্যাপার কি, এত রাত পর্যন্ত রুমের বাইরে দেখে না, কিন্তু ও নিজে থেকে ডাকতে যাবে না, তাহলে ভাববে আমাকে নিয়ে ভাবছে, এটাও দেখাতে যায় না। এর জন্য নিজে খাটে শুয়ে পড়ে। আসলে ঘুম আসবে না, জেগে শুয়ে থাকবে। দেহে কখন আসে 11টা, 11:30 বেজে গেছে, এখনো আসছে না কেন? এবার মেঘ উঠে বসে থেকে বের হতে যাবে রাখতে, হঠাৎ মিষ্টির চিৎকার কানে ভাসে। হ্যাঁ, মিষ্টি চিৎকার করে ভাইয়া বলে ডাকছে। মেঘ তো ভয় পেয়ে যায়। মিষ্টি ছলনা তো, নূপুর আসছে না। অসুস্থ দৌড়ে মিষ্টির আমি যায়, কিন্তু রুমে কেউ নাই। ড্রয়িং রুম এত অন্ধকার কেন? ও তো তাড়াতাড়ি ড্রয়িং রুমে হাত দিয়ে আবার ডাক্তার। সে বুঝতে পারে এটা ড্রয়িং রুম থেকে আসতেছে। নিচে এসে মিষ্টি নূপুর শোভবার নাম ধর ডাকতে থাকে।
হঠাৎ আলো জ্বলে ওঠে, আরও সামনে তাকিয়ে দেখে ওর সামনে একটা কেক আর তার চারপাশে দাঁড়িয়ে আছে মিষ্টি, এক পাশের উপর বাবা মা সবাই। সবাই চিৎকার করে হ্যাপি বার্থডে টু ইউ বলে যাচ্ছে। সামনে ওর পছন্দের চকলেট কেক। সবাই চিৎকার করে হ্যাপি বার্থডে বলে যাচ্ছে। এর মাঝে মিষ্টি চাকু নিয়ে মেঘের হাতে দেয় কেক কাটার জন্য। রাগ হলেও সবাই এত কষ্ট করে এত কিছু করেছে জন্য কেক কাটে, তারপর কেক কেটে মিষ্টি মেয়ের আব্বু সবাই কেকে খাইয়ে দেয়। মিষ্টি মেয়েকে কেক খাওয়াতে গেলে মেঘরা খায় না। এটা কি হলো ভাইয়া, তুই সবাইকে কি খাওয়ালে আর ভাবি কি খাওয়ালি না? মেঘ কি বলবে ভেবে পাচ্ছে না। নূপুর মেঘের দিকে তাকিয়ে আছে। কিরে এমন হ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? ভাইকে খাওয়াতে জানিয়েছে কেকটা, কিন্তু ভাবি তোর জন্য বানিয়েছে কত কষ্ট করে। মিষ্টির জোড়াজোড়ি সাথে পেরে না ওঠা নূপুর কেউ একটা কেক খাইয়ে দেয়, সে খুশি। যেভাবেই হোক মেঘের হাত থেকে কেকে তো পেয়েছে। মিষ্টি তারপর মেঘকে একটু কেক খাইয়ে দেয়। খেতে চানাচুর ঘরে নূপুরের খাওয়ানোর সাহস করে না, কিন্তু এক টুকরা কেক একটা পিরিজে করে রেখে দেয়। 12টায় রুমে আসে মেঘ। ফ্রেশ হয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খেতে যাবে আমার সময় নূপুর এসে পাশে দাঁড়ায়। ও না, তাকে বলে এখানে কি? কেকের বাটিটা মেঘের ধরে বলে, আমার কাছে থেকে তো খাননি, আপনি তো আমাকে খাইয়ে দিয়েছেন, এবার আমি আপনাকে খাইয়ে দেব বলেই মেঘের মুখে ঢুকিয়ে দেয়। মেঘ অবাক হয়ে নূপুরের দিকে তাকায়। ও ভাবিনি এইটা নূপুর করবে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? চিবান ভর্তিকে কেক না খেলে কথা বলতে পারবে না, এজন্য খেয়ে নিল। কিছু বলতে যাবে। দেখুন, আমি আপনার স্ত্রী, আগে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আপনি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আমি আমার অধিকার চাই, এটাই আমার শেষ কথা। আর যদি আপনি এরকম করেন তাহলে আমি এ বাসা থেকে চলে যাব। মেঘ চলে যাব কথাটা শুনতে ওর বুকে ধক করে ওঠে। সত্যি, কিন্তু আমাকে ছেড়ে চলে যাবে? ও কি বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে সাথে? আর কেমন যেন একটা ভয় হতে লাগে, যত কষ্ট ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। আচমকা মেঘনা অপরকে জড়িয়ে ধরে বলে, প্লিজ ছেড়ে যেও না, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমাকে অনেক ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়, এই জন্যই তো তোমাকে এইভাবে লুকিয়ে জোর করে বিয়ে করেছি। নূপুর হাওয়ায় ভাসছে, মনে হয় এই কথাগুলো তো শুনতে চেয়েছিল, এই জন্যেই কথাটা বলেছে। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু ওই দিন আমার কি হয়েছিল জানি না, কেন এরকম ব্যবহার করেছিলাম। আমাকে ক্ষমা করে দেন প্লিজ, আমার খুব কষ্ট হয় আপনাকে কাছে না পাওয়ার কষ্টে, আমাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খায়। নূপুর আর মেঘ রাগ অভিমান ভেঙে দুজনে দুজনের ভালোবাসা বন্ধনে আবদ্ধ হয়। গভীর ঘুমে আচ্ছন্ন মিষ্টি। তখন আমি একজন ঢুকে ওর কানের কাছে গিয়ে একটা চিৎকার দেয়, আর সাথে সাথে মিষ্টির ঘুম ছুটে যায়। ওই চোখ মেলে সামনের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে উঠে বসে। তুই? অবাক হয়ে কথাটা বলল মিষ্টি। আসলে ওর সামনে দাঁড়িয়ে আছে তিতলি। তিতলি একটা হাসি দিয়ে বলে, সারপ্রাইজ। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না, তুই কিন্তু এই সময় কিভাবে আসলি? মামা আসছে কি? হ্যাঁ, আব্বু আসছে, একটু পরেই চলে যাবে। কেন চলে যাবে কেন? তুই ও কি চলে যাবি? না, আমি এবার অনেক দিনের জন্য এসেছি। সত্যি মামা তাকে রেখে যাবে? ইয়েস, পরীক্ষা শেষ হতে সবাইকে কান্নাকাটি করে রাজি করিয়েছি। মিষ্টি তিতলিকে জড়িয়ে ধরে বলে ওঠে, ভেরি গুড। তিতলিকে রেখে ফ্রেশ হতে যায়। তারপর নিচে মামার সাথে দেখা করে। মামা সোফায় বসে আম্মুর সাথে আব্বুর সাথে কথা বলছে। আজকে শুক্রবার, জানাবো বাসায়। আমার পরীক্ষা শেষ হয়েছে আজকে 1 সপ্তাহ। 1 সপ্তাহ আমি কোথাও বের হইনি, শুধু রেস্ট পড়েছি। বাসার ফ্রেন্ডের সাথে ফোনে কথা হয়েছে, তিতলির সাথে ও হয়েছে, কিন্তু আমাকে বলেনি আসবে। সারপ্রাইজ দেবে বলে নাকি মনে নাই। মামাকে গিয়ে সালাম করে একটু কথা বললাম, তারপর মামার থেকে জানতে পারলাম তিতলি 15 দিন থাকবে আমাদের এখানে। আমি তো সেই খুশি, লাফাতে লাফাতে তিতলিকে নিয়ে উপরে চলে এলাম। রুমে এসে আমাদের গল্পের ঝুড়ি শুরু হয়ে গেল।
পরীক্ষা নিয়ে প্রথম কথা হলো কার পরীক্ষা কেমন হয়েছে কিভাবে পরীক্ষা দিছি। যত চিন্তা টেনশন রেজাল্ট নিয়ে সবকিছু বলতে বলতেই আজান দিয়ে দিল। মামা নিশ্চয় এতক্ষণে চলে গিয়েছে। তখন কথা বলার সময় শুনেছি এখন বের হয়ে যাবে। সন্ধ্যার পরে ভাব এসে যোগ দিল আমাদের সাথে। কিছুক্ষণ গল্প পড়ার পর ভাবি চলে গেল। তার কিছুক্ষণ পরে ডিনার খেতে নিচে নামলাম। ডিনার করে তিতলি হঠাৎ আগেই চলে এলো। কিন্তু আমার চোখেতে সময় লাগে যেন আমি অনেকক্ষণ পর আসলাম। রুমে এসে দেখি ও ফোন নিয়ে কি যেন করছে। ও আরেকটা কথা, তিতলি নাকি কান্নাকাটি করে পরীক্ষার পর একটা ফোন কিনেছে, অ্যান্ড্রয়েড ফোনটা সুন্দর ফোন। কাকে যেন ফোন দিচ্ছে বোঝা যাচ্ছে। একটু পরে বারান্দায় চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্যকলাপ দেখছি। কে আবার কার সাথে কথা বলে, ও কি প্রেম করে নাকি? হ্যাঁ, আমার মনে সন্দেহের। একটু পরে কথা বলে রুমে এলো, মুখে হাসি। কিরে এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? তুই কার সাথে কথা বললি? আছে একজন, বলে লাজুক হাসি দিল। তুই প্রেম করছিস? একেবারে সরাসরি জিজ্ঞেস করলাম। সাথে সাথেই ও মাথা নেড়ে স্বীকার করল আমাকে। আর পায়েকে লাফিয়ে ওর হাত ধরে খাটে বসিয়ে জিজ্ঞেস করতে লাগলাম, ছেলেটাকে দেখতে কেমন? নাম কি? তারপরও যা বললাম যে স্তব্ধ হয়ে গেলাম। কারণ ছেলেটা আর কেউ না, নেহা আপুর ফ্রেন্ড তন্ময়। আমি তো বড় বড় চোখ কার দিকে তাকিয়ে আছি। কিরে আমার স্তব্ধ হয়ে গেলি কেন? দোস্ত সত্যি তুই ওই ছেলেটার সাথে প্রেম করছিস? তুই তো বিয়ে বাড়িতে ওইটার উপর ক্রাশ খেয়েছিলে, আমাকে বলছিলি। হ্যাঁ রে, ক্রাশ খেয়েছি, তারপর ভালোবাসছি, এখন অনেক ভালোবাসি। কিভাবে কি হলো? প্রথম থেকে সবকিছু খুলে বল। নাম্বার চাওয়া, নাম্বার দেয়নি, কিভাবে নাম্বার জোগাড় করেছে, তারপরে ফোন দেওয়ার পরে প্রথমের দিকে তন্ময় আমার সাথে রুড ব্যবহার করত, আস্তে আস্তে সেই খারাপ ব্যবহারটা ভালো হয়ে যায়। তারপর ফ্রেন্ডশিপ করে, ফোনে কথা হতো, এতদিন দেখা হয়নি, সেই যে বিয়েতে দেখা হয়েছে। ও বিদেশ চলে গিয়েছিল, তারপর আবার এখন দেশেই সেটেল হয়ে গেছে, বাংলাদেশি থাকবে এখন থেকে। এখনও ওই আমাকে ভালোবাসি কথা বলে নাই, কিন্তু আমি বলেছি আগে। তাদের এখানে আসার মূল উদ্দেশ্য সাথে দেখা করা। কাল ওর সাথে আমি মিট করব, তাকে নিয়ে যাব। আমার বিশ্বাস ও আমাকে কাল প্রপোজ করবে। মিষ্টি তো ওর কথা শুনে স্তব্ধ হয়ে বসে আছে। কি প্রেম রে ভাই, এত কিছু হয়ে গেছে, আরও কিছু জানতেই পারল না। আমাকে জেনিয়ে যাবি, আর তুই যে যাবি, কিন্তু কিভাবে? সেসব নিয়ে তোর ভাবতে হবে না, সবাইকে আমি ম্যানেজ করব। আচ্ছা, তুমি ম্যানেজ করতে পারলে আমার যেতে সমস্যা নাই। পরদিন বিকেলে দেখা করার কথা। তিতলি সেই তখন থেকে, মানে সকাল থেকে সবার পিছনে ঘুরছে। ও মিষ্টিকে নিয়ে একা হবে রাতে চাই, কিন্তু কেউ রাজি হচ্ছে না। আমি জানতাম কেউ রাজি হবে না, কারণ ভাইয়া আমাকে কোথাও একা যেতে দেয় না। কিন্তু আমার কথা মিথ্যা প্রমাণ হলো, আর সবাই তিতলির কথা মেনে নিল। আসলে ও দুপুরের দিকে এসে কি কান্না চিৎকার করে কেঁদেছে তিতলি। ওর কান্না দেখে সবার মনটা নরম হয়ে গেল আর রাজি হয়ে গেল। 1 ঘন্টা ভরে তিতলি সাজল। তিতলি এমনিতেই সুন্দর, তারপর খয়েরি কালার ড্রেস পরেছে, হয় রিলিস্টিক, চোখের মোটা কাজল, চুলগুলো মাথার উপরে ফুলিয়ে পেছনের গুলো খোলা রেখেছে, হাতের চুড়ি একদম পারফেক্ট লাগছে। আমি তেমন সাজলাম না, ও তার প্রেমিকের সাথে দেখা করতে যাবে, আমি এত সেজে কি হবে? আমার একটাই দুঃখ, তিতলিও প্রেম করছে আর আমি করতে পারলাম না। একটা বড় দুঃখ নিয়ে রেডি হতে লাগলাম। কালো কালার প্যান্ট, তার উপর একটা কাল টপ, গলায় সাদা ওড়না পেঁচিয়ে চুলগুলো ছুটি করলাম, হালকা পাউডার দিলাম। তিতলি জোর করে ঠোঁটে গোলাপি লিপস্টিক দিয়েছ, আমি সেটা মুখে হালকা করে নিলাম। রেস্টুরেন্টে বসে আছি আমি আর তিতলি। কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছি। এসে আমি আইসক্রিম অর্ডার দিয়েছি, তারপর আইসক্রিম খাচ্ছি দুজনে। আধা ঘন্টা হয়ে গেছে, তাদের আসার নাম নেই। এই তোর প্রেমিক রে, ফোন দে তো, কই এখন? আধা ঘন্টা ধরে বইসা আছি, এখনো আসার নাম গন্ধ নাই। 5 মিনিটের মধ্যে যদি না আসে আমি কিন্তু চলে যাব।
রেগে কথাটা বললাম। প্লিজ বোন, কইছি আজকে কি স্পেশাল দিন, তুই এরকম করলে আমার কি ভালো লাগে। আর তুই তো আইসক্রিম খাচ্ছিস, তাছাড়া যার মন চাইতেছে খানা। টাকা কে দিবে? যেই দিক তোকে দিতে হবে না। কথার মাঝে কেউ সালাম দিয়ে উঠল। সামনে তাকিয়ে দেখি তন্ময় ভাইয়া, সাথে আরেকজন, সে আর কেউ না, জয় ভাইয়া। এদিকে জয় আর তন্ময় রেস্টুরেন্টে ঢুকেই মিষ্টি দেখে জমির দিকে দেখিয়ে থমকে যায়। প্রায় 3 মাস পর মিষ্টিকে দেখছে। রাগী রাগী ভাব নিচ্ছে, আইসক্রিম খেচ্ছে আর পাশে বসা তিতলির দিকে তাকিয়ে কি যেন বলছে। আমরা যেতে আমাদেরই দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি উপহার দিল, যে হাসি দেখে আমার বুকে ব্যথা শুরু হয়ে যায়। হাসিটা আমাকে পাগল করার জন্য যথেষ্ট। আমি সাথে সাথে বুকের বাম পাশে হাত দিয়ে চেপে ধরি। এই যে ভাইয়ারা, আপনারা এত লেট করে আছেন কেন? জানেন আমরা কত আগে আসছি? তাই নাকি? আমরা তো জানি না আপনারা আগে এসে পড়েছেন। আমি তো 3টায় আসতে বলেছিলাম, এই তো এখানে ঘড়ির কাঁটা 3টা বাজে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখে সত্যিই 3টা বাজে। এবার আমি রাগী দৃষ্টিতে তিতলির দিকে তাকালাম। ও তো ভয় ভয় আমার দিকে তাকিয়ে এক কানে হাত দিয়ে সরি বলে চলছে। আসলে তিতারি আমাকে বলেছিল ওরা নাকি 2:30টায় আসবে। বড়সড় মিথ্যা বলেছে আমাকে। ওদের মাঝে কিছু বললাম না, বাড়িতে গিয়ে তাকে বোঝাবো। তা তোমরা তো দেখি আগে খাবার খাওয়া শুরু করে দিয়েছ। হ্যাঁ ভাই, আসলে আমরা তাকে আসছি তাই আর কি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? তন্ময় বলল কথাটা। আমি এবার জয় ভাইয়া দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, সে কেমন আছে? সে বলে নাই, কিন্তু সে কথা বলছে না। আমি তার সামনে তড়ি বাজিয়ে জিজ্ঞেস করতেই সে ধরফরিয়ে নড়েচড়ে বসল। হে হে, কি বলছিলেন যেন? আপনি শুনতে পান নাই? মাথা নেড়ে না জানালো। আমরা সবাই হেসে উঠলাম। তখন তন্ময় বলল, তারপরে সবাই মাঝে কিছুটা কথা হলো। সবাই সবার সাথে কথা বলা হচ্ছে। তিতলি তেমন একটা কথা বলছে না, কেমন যেন লজ্জা পাচ্ছে। আমি ওকে ধাক্কা দিয়ে ফিসফিসিয়ে ওর কানে বললাম, কিরে লজ্জা পাচ্ছিস কেন এত? ও কিছু বলল না, উল্টা মনে হয় আরও লজ্জা পেল। হঠাৎ জয় ভাই আমাকে বলল আমার সাথে নাকি তার কথা আছে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, সে আবার আমার সাথে কি কথা বলবে। বারবার করে বলার জন্য রাজি হয়ে গেলাম এবং তার সাথে একটু বাইরে এলাম। আসলে আমি আসতে চাইনি, কিন্তু উনি আমাকে জোর করে হাত ধরে এক প্রকার টেনে নিয়েছে। কি ব্যাপার, আমাকে এভাবে টেনে নিয়ে আসলেন কেন? কি এমন কথা বলবেন আর হাত ধরে আছেন কেন? এখনো ছাড়ুন হাত। বলি হাত ছাড়িয়ে নিলাম। সরি এইভাবে টেনে নিয়ে আসার জন্য, কিন্তু আপনি তো এক কথায় আসেন নাই, তাই এভাবে নিয়ে আসলাম। কি কথা বলবেন বলেন? তেমন কিছুই না। তেমন কিছু না? তাহলে বললেন কেন? কি যেন বলবেন? আপনি আমাকে মিথ্যা বলেছেন। হ্যাঁ, আসলে একটা ধুর, আপনার সাথে কথাই বলবো না বলেই মিষ্টি ভেতরে চলে যেতে নেই। জয় আবার ওর হাত ধরে ফেলে। আপনি আবার আমার হাত ধরছিলেন? এখন যাবেন না প্লিজ, একটু পড়ে যান। হোয়াট, কেন? ওদের একটু প্রাইভেসি দেন। আমরা থাকলে ওরা কথা বলতে আনইজি ফিল করবে। মিষ্টি বড় বড় চোখ করে যেদিকে তাকিয়ে আছে। প্রাইভেসি দেব, কিন্তু কেন? ওরা কি উল্টাপাল্টা কিছু করবে নাকি? জয় কি বলবে ভেবে পাচ্ছে না। এটা উল্টাপাল্টা মানে তুমি কি বুঝাতে চাইছ? ওই যে চুমু খাওয়া, ওইসব কিছু করব নাকি ওরা? সিসিসি, তিতলি ওইসব করাও শুরু করে দিয়েছে বলেই নাক সিটকালো মিষ্টি। এদিকে জয় তো মিষ্টি কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। কি মেয়েরে বাবা, লাজ লজ্জা বলতে কিছু নেই, কিভাবে কথাটা বলে দিল? তুমি এসব কিভাবে জানলা? তোমার বয়ফ্রেন্ড কি তোমাকে চুমু দিয়েছে নাকি? কি বলেন আপনি? আমার বয়ফ্রেন্ড থাকলে তো। আর থাকলেও জীবনে দিতাম না।
এইসবের জন্যই তো আমি প্রেম করি না। জয় সামনে দিকে হাঁটা দেয়। এই মেয়ের লাজ লজ্জা নাই। দেখা করে আসার পর থেকে তিতলি হাতের আংটির দিকে তাকাচ্ছে আর লজ্জার লাল হয়ে যাচ্ছে। দীর্ঘ ২০ মিনিট ধরে ওর ন্যাকামি দেখে যাচ্ছি আমি। অসহ্য লাগছে আমার। তিতলি কানের কাছে চিৎকার করতেই ধ্যান ভাঙল উনার। এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? কি বললি আমি চিল্লাচ্ছি? তা তো বলবি, আমি এখন তোর কে? ওই তন্ময়ই তো তোর সব, তাই না? সরি ইয়ার, আসলে ওই সময়টা কিছুতেই ভুলতে পারছি না। আমি কত খুশি তোকে বলে বুঝাতে পারবো না। আমার কতদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে তোকে বুঝাতে পারবো না। আমি বুঝতেও চাই না। এখন বল ওখানে কি কি হয়েছে? তিতলি লাজুক হাসল। লজ্জা বাদ দিয়ে বলতো, তোরা আসার পর ও আমাকে এই রিংটা পরিয়ে দিয়েছে আর লাভ ইউ বলেছে। তারপর বললেই লজ্জায় মুখ ঢেকে ফেলল। মিষ্টি ব্রু কুঁচকে তাকিয়ে আছে। তারপর কি বল? আমার না লজ্জা করছে। করতে পারছো তখন লজ্জায় করে নাই, এখন লজ্জা পাচ্ছিস? সত্যি করে বল কি কি করেছিস? ও না আমার হাতে রিং পরিয়ে দিল, তারপর হাতে কিস করেছে। আমার মেয়ে কি লজ্জা লাগছিল বলে বুঝাতে পারবো না। আর কোথায় করছে কিস? আর কোথায় করবে? অবাক হয়ে জিজ্ঞেস করল তিতলি। আরে মুভিতে মেয়ে করে দেখছ নিট? আরে এইসব করেনি, শুধু হাতেই। কথাটা শুনে বড় শ্বাস ফেলল মিষ্টি। 15 দিন থাকল তিতলি। এর মাঝে 6 বার দেখা করেছে তন্ময় এর সাথে। একা যায়নি, আমাকে ও নিয়ে গেছে। আমি যেতে না চাইলেও কান্না জোরে দিয়েছে। বাসায় সবাইকে কোনো না কোনোভাবে ম্যানেজ করেই ছাড়ছে। আর সেখানে গিয়ে দেখা হয়েছে জয়ের সাথে। আমার অবশ্য তার সাথেই থাকতে হয়েছে, কারণ ওদের নাকি প্রাইভেসি লাগবে। অসহ্য। প্রথমে ওনার সাথে থাকতে আনিজি লাগলেও পরের দিকে ভালোই লাগত। একদিন আমরা 4 জন মেলায় ও গিয়েছিলাম। সেখানে একটা চমৎকার ঘটনা ঘটেছিল। তিতলি ওর তন্ময়ের সাথে আলাদা ঘুরছে আর আমি একা একা পাশে। অবশ্য জয় ছিল। আমি ঘুরতে ঘুরতে পায়েল যেখানে ব্রিকি হয় সেখানে চলে আসি। পায়েলগুলো দেখছিলাম, এমন সময় একটা মেয়ের দিকে চোখ যায়। একটা ছেলে একটা মেয়েকে পায়ে নূপুর পরিয়ে দিচ্ছে। ছেলেটা মেয়েটাকে বয়ফ্রেন্ড দেখেই বোঝা যাচ্ছে তারা দুজন দুজনকে খুব ভালোবাসে, তাদের চোখই বলে দিচ্ছে। ঈশ্বর, এমন একজন বয়ফ্রেন্ড যদি আমারও থাকত। সে আমাকে এখন এভাবে যত্ন করে। আর কিছু বলতে পারলাম না, স্তব্ধ হয়ে তাকিয়ে আছি নিচের দিকে। জয় আমার পা নিজের হাঁটুর উপর রেখে নূপুর পরিয়ে দিচ্ছে। আমি হতদম হয়ে আছি। নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ালো। এভাবে চমকাচ্ছ কেন? আপনি আমাকে এভাবে বয়ফ্রেন্ড হয়ে না বন্ধু হয়ে পরিয়ে দিলাম। অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে। সেদিন থেকে তার প্রতি আলাদা অনুভূতির জন্ম হয় আমার মধ্যে। 3 মাস পর আজকে আমার রেজাল্ট বের হয়েছে। খুব ভালো করি নাই, খুব খারাপও করি নাই। 468 পেয়েছি। সবাই চেয়েছিল আরও ভালো কিছুর, কিন্তু তা হলো না। কলেজের ভর্তি হলাম। দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল। কলেজে আগের কিছু ফ্রেন্ড আছে, সাথে আমার নতুন একটা ফ্রেন্ডও হয়েছে না। আরশি নাম ওর। ওর সাথে আমি নিজে থেকে ফ্রেন্ডশিপ করেছি। তার অবশ্য কারণ আছে। কলেজে আগের 4 ফ্রেন্ড নতুন করে পেয়েছি। ওরা বলেছে নতুন কোনো ফ্রেন্ড আর বানাবে না, শুধু আমরাই। তাই মেনেও নেই। 1 মাস আমরাই মজা মাস্তি করে থাকি। এর মাঝে একটা মেয়ের দিকে আমার নজর যায় শুধু একদিন প্রায় দিন। মেয়েটা একা থাকা, একা বসে কারো সাথে কথা বলতেও দেখি না। ঠান্ডা মেজাজের মেয়ে, সবসময় চুপচাপ থাকে। প্রতিদিন কলেজে আসে, ক্লাস করে, আবার চলে যায়।
তার সম্পর্কে জানতে আমি নিজের কথা বলি। প্রথম দিন কথা বেশি বলে না, কিন্তু আমি ও ছাড়ার নয় মানিয়ে ছাড়ি। তার থেকে আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ড হয়ে উঠি। আজকে আরশির সাথে ওদের বাসায় যাব। বাসায় এসে সবার সাথে পরিচিত হলাম। তারপর উপর ওর রুমে এসে গল্প করতে লাগলাম। 2 ঘন্টা পর চলে আসার জন্য উঠে দাঁড়ালাম। গেটের বাইরে আসতেই একজনকে দেখে থমকে দাঁড়ালাম। প্রায় 9 মাস পর আমাদের দেখে দুজনকে দেখে চমকে উঠলাম। কালকে একটা ক্লাস পরীক্ষা আছে, এজন্য বই খুলে পড়তেছি, কিন্তু পড়ায় মন কিছুতেই বসাতে পারছি না। বারবার সেই সময়টা কথা মনে পড়ছে। অনেকদিন পর সেই মুখটা দেখতে পেলাম। তিতলি যতদিন এখানে ছিল ততদিন প্রায় দেখা হতো। সেসব আমাদের মাঝে বন্ধুত্বের মতন সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু আর দেখা হয়নি। আজকে আবার দেখা হলো অনেক দিন পর। সে যে আরশির ভাই আমি তো কল্পনাও করি নাই। আরশিদের বাসায় না গেলে তো জানতেই পারতাম না। কিন্তু আমরা কেউ কথা বলি নাই। আমরা দুজনকে চিনি, সেটা আরশিকে বুঝতে দেই নাই। আরশি আমাদের নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। কেমন বড় বড় চোখ করে তাকিয়েছিল জয় আমার দিকে। কিছু একটা ফিলিংস আমার মধ্যে হয়েছিল প্রথমে, কিন্তু এতদিন দেখা না হওয়ায় সব চলে গিয়েছিল আর আমি তাকে ভুলে গিয়েছিলাম। আজকে আবার দেখা হয়ে সেটা মনে মনে জেগে উঠতে চাইছে মনে হয়। পড়াতে মন বসাতে পারলাম না। উঠে দাঁড়িয়ে পড়লাম। কি মনে করে যেন ফোনটা হাতে নিলাম। হ্যাঁ, এই ফোনটার নতুন কলেজে ওঠার পর আমাকে কিনে দিয়েছে। আর 1 মাস হলো আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি। এখন আমার ফেসবুকে ঢুকতে ইচ্ছে হচ্ছে। ডাটা অন করে ফেসবুকে ঢুকলাম। ফ্রেন্ডস আড্ডা গ্রুপের একটা কথা বলার মাঝে হঠাৎ আমার জয়ের আইডি দেখার ইচ্ছা হলো। আচ্ছা, সে কি ফেসবুক চালাতে পারে? এখনকার দিনে এমন তো কেউ নাই যে ফেসবুক চালায় না। তার নাম দিয়ে সার্চ দিতে গেলাম। কি লিখে চার্জ দিব? তার পুরো নামটা কি যেন মনে পড়তেছে না। জয় নাম দিয়েছেন। হাজার হাজার আইডি চলে এসেছে, তার আইডি পেলাম না। ধুর, শুধু জয় দিল হবে না, কিছু এর আগে পিছে তবে দিতে হবে। হঠাৎ আমার নামটা মনে পড়ে গেল। ইয়েশ ভাইয়ের সাথে যেদিন দেখা হয়েছিল, ভাইয়া তার পুরো নাম বলে হ্যান্ডসেট করেছিল। আরাফাত হোসেন জয়। নামটা লিখে সার্চ দিতেই জয় আইডি প্রথমে চলে এলো। আমি তো আইডিটা খুঁজে পেয়ে একটা মৃদু চিৎকার দিয়ে উঠল, কিন্তু একটা মহা ভুল করে ফেললাম। সাথে সাথে মুখ চেপে ধরলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। বাসার সবাই আমার রুমে এসে হাজির হল। ভাবি এসে একদম আমার কাছে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে মিষ্টি, তুমি এমন চিৎকার করলে কেন? ভাইয়া আম্মু দরজার কাছ দিয়ে রুমে ঢুকে তারাও একই প্রশ্ন। চিৎকারটা মনে হয় একটু জোরে কমই দিয়েছিল, কিন্তু এরা সবাই এত শুনলে কি করে? তার মানে আমি খুব জোরে চিৎকার করছিল। অসহায় মুখ করে সবার দিকে তাকিয়ে আছি। কি বলবো এখন? মোবাইলটা কোনো হাতে আছে। আমি তাদের দেখে এবার তাড়াতাড়ি মোবাইলটা টেবিলের উপর দেখে হাসি হাসি মুখ করলাম। কি আমার হবে? কিছুই হয়নি তো। কিছু হয়নি? তাহলে আমার চিৎকার করলে কেন? পড়ে শরীর ব্যথা পেয়েছিস? ভাইয়া কথা বলে আমার দিকে এগোলো। আমি বললাম, না না না, ব্যথা পাই নাই, তোরা চলে যা। আমি তো চিৎকার করেছি অন্য একটা কারণে। মোবাইল হাতে নিয়ে চিৎকার করেছিস? মোবাইলে কি হয়েছে দেখি। বলে ভাইয়া মোবাইল নিতে যা। আমি ছুটে মোবাইলটা নিয়ে বললাম না, কিছু হয় নাই। তোরা যা তো, আমি এখন পড়ব, কালকে আমার ক্লাস পরীক্ষা আছে, যা যা। বলে ভাইয়া কার আমাকে ধাক্কাধাক্কি করে রুম থেকে বের করে দরজা আটকে দিলাম। ভাবি যে রুমের শেষ প্রান্তে ছিল তাকে আমি খেয়ালই করিনি। ভাবি দিকে চোখ পড়তেই ভয়ে আতকে উঠলাম। ভাবি তুমি যাও নাই কেন? তুমিও যাও বলে তাড়াতাড়ি ভাবিকেও টেনে রুম থেকে বের করে দিতে চাইলাম, কিন্তু পারলাম না। সে উল্টা আবার দরজা বন্ধ করে আমাকে নিয়ে রুমে ঢুকল। কি গো ননদিনী, ব্যাপারে সবাইকে তাড়াতে চায় কেন? প্রেম করছো নাকি?
আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম, মনে হয় ভাবির কথা শুনে রাগী রাগী ভাব নিয়ে বললাম, তোমার কি মনে হয় আমি প্রেম করতেছি? তোমার আমার কোনো জিনিসটা দেখে মনে হলো যে আমি প্রেম করতেছি? তাহলে মোবাইল নিয়ে এমন করছো কেন? কাউকে ধরতে দিচ্ছ না কেন? দেখি মোবাইলে কি আছে। ওফ আল্লাহ, তোমাদের আমি কিভাবে বুঝব? পরে বলবো, এখন যাও প্লিজ। মিনতি সুরে বলল। তাই আর নূপুর জেদ করল না, বেরিয়ে গেল রুম থেকে। বাইরে মেঘ দাঁড়িয়েছিল, নূপুরকে বের হতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? কি হবে? কিছু না। তুমি মিথ্যা বলছো? উফ, মিথ্যা কেন বলবো? সত্যি কিছু হয় নাই, ও ফ্রেন্ডের সাথে মজা করে চিৎকার করেছে। মেঘ মনে হয় কথাটা বিশ্বাস করল, আর কিছু বলল না, স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর দুজনেই নিজেদের রুমে চলে গেল। মিষ্টি বড় বড় কয়েকটা নিঃশ্বাস ফেলে নিজেকে এতক্ষণ শাসালো, তারপর ফোনটা বের করল। আল্লাহ, প্রথম দিন এরকম। তারপর বিছানায় শুয়ে পড়ল, আজকের আর পড়বে না। ফোন হাতে নিয়ে আমার আইডিতে ঢুকল। আইডির নাম আরাফাত হোসেন জয়ী দেওয়া। আইডিতে ঢুকলাম। প্রোফাইল পিকচার দেখে মনে হয় ব্ল্যাক শার্ট, ব্ল্যাক কোট, ব্ল্যাক ফ্যাট, ব্ল্যাক, এতে দেখা যায় সবকিছুই ব্ল্যাক। কিন্তু খুব সুন্দর লাগছে, একবারে পারফেক্ট। এমনিতেই জয় ভাইয়া হ্যান্ডসাম ছবি দিত, আর হ্যান্ডসাম লাগছে। চোখে সানগ্লাস পরে স্টাইল করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ হা করে তাকিয়ে রইলাম। প্রোফাইল এদিকে লাইক দেখে তো আমি টাক্সি খেলাম মনে হয়। 2K লাইক, ফলোয়ার 12,000। 2 দিন আগে একটা পোস্ট করেছে, সেই ছবিটা আরো সুন্দর হয়েছে, বাইকে বসা। বাইক কোথায় পেল? তাকে তো কখনো বাইকে দেখি নাই, সবসময় গাড়িতে দেখেছি। বাইকের প্রতি সবসময় আমার একটা দুর্বলতা কাজ করে। হা করে ভাইকে দিকে তাকিয়ে আছে, আর জয় 32টা দাঁত বের করে বাইক চালানোর মতো স্টাইল করছে। আমি কল্পনায় চলে গেলাম, জয় বাইক চালাচ্ছে আর আমি ওর পিছনে বসে আছি। অনেকক্ষণের প্রোফাইল ঘাটাঘাটি করলাম, অনেক কমেন্ট আসছে, এজন্য 2-1টা পোস্টের কমেন্টে পড়লাম। কমেন্টে গিয়ে আমার রাগ চরম পর্যায়ে পৌঁছে গেল। হাজার হাজার মেয়ের কমেন্ট, শুধু ছেলে 1-2টা কিবা হবে, আর সব মেয়েরা যত আই লাভ ইউ, আই মিস ইউ, সো হ্যান্ডসাম, ভালোবাসি, প্রেম প্রপোজাল, এসব নিয়েই। তাই আর কমেন্ট পারলাম না, কয়েকটা পড়ে অফলাইন হয়ে গেলাম। ঘুম আসছে নাকি মনে করে যেন আবার ডাটা অন করে আবার ফেসবুকে ঢুকলাম। আমার জেনদের মেসেজ আসছে। ওরা মেসেজ করেছে, এত রাতে কি করিস ফেসবুকে? কত রাত হয়েছে যে এভাবে বলছে? টাইমে চেয়ে দেখি সকাল 11:30, তার ওপরে আছে, ও গড 12টার কাছাকাছি। তাতে বলছে, আমি কি মনে করে যেন আবার জয়ের আইডিতে ঢুকলাম, আমার একটা মেসেজ করতে মন চাইছে। 2-3 বার মেসেঞ্জারে ঢুকে দেখলাম হাই বিভিন্নভাবে, আবার হ্যালো কি লিখব বুঝতাছি না, অবশেষে হাই লিখে সেন্ড করলাম। 10 মিনিট বসে রইলাম, সিন হলো না, তাই অফলাইন হওয়ার কথা ভুলে গেলাম, ওইভাবেই ঘুমিয়ে পড়লাম। সব ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছি, একটু পরে ক্লাস, এক্সাম। কিছুই পারি না। সবাই যাও, কিছু পড়েছ? আমি তো পড়তে পারি নাই। ঘুমে তাকাতে পারছে না, ওইভাবেই হু হা করে বসে আছি। কত রাত জেগেছিলাম কে জানে, সকাল সকাল উঠে আবার কলেজ আসতে হয়েছে। এক্সাম দিলাম, কিন্তু কিছু লিখেছি বলে মনে হয় না। 20-এর মধ্যে আমি তো 10 আনস করেছি। ম্যাডাম তো আমাকে সেই রকমের বকলো, আমি শুধু মাথা নিচু করে বকা খাইলাম। ছুটির পর গেটের কাছে আসতেই আমার চোখ আটকে গেল একজনের উপর। সে আর কেউ না, জয়। সাদা শার্ট পরে পড়েছে, সেই হ্যান্ডসাম লাগছে, চোখে সানগ্লাস, কিন্তু সে এখানে কেন? হঠাৎ মনে পড়ল আরশিকে নিতে এসেছে মনে হয়। কিন্তু আর সেদিকে তাকিয়ে দেখলাম ও আমার থেকেও বেশ অবাক হয়েছে। ভাইয়া তুই এখানে? এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তাকে নিয়েই যাই। আরশি অবাক হয়ে ওর ভাইয়ের দিকে তাকিয়ে আছে, কথাটা বিশ্বাস হচ্ছে না। তবু কিছু বলল না, সাথে ফ্রেন্ড আছে। আচ্ছা তাহলে চল।
মিষ্টি বাই, কালকে দেখা হবে। আরশি গিয়ে গাড়িতে উঠে বসল। জয় এখনো গাড়িতে উঠে নাই। আমিও সেখানেই দাঁড়িয়ে আছি। আমরা এখন সামনাসামনি হয়ে দাঁড়িয়ে আছে। আমি আগে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমার হঠাৎ কালকে মেসেজ পাঠানোর কথাটা মনে পড়ল। রাত্রে মেসেজ সেন্ড করে নে, সকালে ওঠা আমি দেখেছি মেসেজ সিন করে নাই। এখন সেই কথাটাই বলার কথা মনে পড়ল। সাথে সাথে বলে উঠলাম, আপনাকে আমি কালকে ফেসবুকে নক করেছিলাম, আপনি আমার মেসেজের রিপ্লাই করলেন না কেন? এত ভাব দেখানোর কি আছে? তিতলির সাথে যখন দেখা করতে যেতাম তখন তো ঠিকই কথা বলতেন। আর আপনাকে আমি চিনি বলেই নক করেছিলাম, আর আপনি আমার সাথে। কথার মাঝে থামিয়ে দিল, আমি তোমার মেসেজ দেখি নাই। আচ্ছা যাও, রিপ্লে করবনি। আমি কিছু বলতে চাইছিলাম কিন্তু বলতে পারলাম না। আর আরশি দরজা খুলে আবার ফিরে এসেছে। এসে বলল, কিরে তোরা কি কথা বলছিস? আমি বললাম, কই কিছু না। মেরুন কালারের একটা গাউন পরে হালকা সাজগোজ করতে লাগলো মিষ্টি। পাশে ভাবি আছে, সে আমাকে সাজতেন দিয়ে সাহায্য করল। ঠোঁটে লিপস্টিক, চোখে মোটা কাজল, চুলগুলো পরে খোপার মতো করে দিল। সাজানো শেষে ভাবি বলল, খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ ভাবি। সম্পূর্ণ রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে আরশির জন্মদিন। ও আমাকে সকালে যেতে বলেছিল কিন্তু তার যাওয়া হয়ে ওঠে নাই, এজন্য দুপুরে সবার আগে চলে যাচ্ছি। এখন ঘড়িতে 1টা মতো বাজে। যেতে 1 ঘন্টা সময় লাগবে। আব্বু আর ভাইয়া দুজনে অফিসের কাজে প্রচুর ব্যস্ত হয়েছেন, না তাহলে কি আমার সাথে যেতে পারবে না? বাসার গাড়িটা নিয়ে যেতে বলেছে, কিন্তু আমি ভাবছি অটো ঘরে চলে যাব। আম্মু তো যাবে না, ভাবিকে নিয়ে যেতাম, কিন্তু এসব হয় না, যাওয়াটাই ভালো। এমনিতেই শরীরটা খুব একটা ভালো নেই। কারণ সে তার এখন এখানে খুব শিগগিরই একটা পুচকো আসতে চলেছে। 4 মাসের উপরে চলে গেছে। আর সেই সাথে আরশির সাথে ফ্রেন্ডশিপ এখনও। ও আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড বলা চলে। আরশির জন্য গিফট আমি আগেই কিনে রেখেছিলাম। ফায়ার ঝামেলা হলো না। ড্রাইভার আমাকে গাড়িতে উঠে যেতে বলেছিল, তাকে বারণ করে অটো করে চলে যেতে লাগলাম। এ তো একটা কারণ আছে। আমার ইচ্ছা আসার সময় জয়ের সাথে আসব। ড্রাইভারই গেলে তার আমাকে রেখে আসবে, না নিয়ে আসবে, তখন তার সাথে আমার আসা হবে না। চলতে শুরু করেছে, এর মাঝেই ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখি আরশির কল। কতবার ফোন দিয়েছে এই পর্যন্ত হিসাব নেই। হ্যালো, হ্যাঁ বল। কোথায় আছিস তুই? এই তো এসে পড়েছে, আমি তো গাড়িতে আছি। বেশি সময় লাগবে না, এসেই কথা হবে, ফোন রাখো বলে ফোন কেটে দিলাম। সেদিন রাতে কথা মনে পড়ে গেল। জয়কে আমি সেদিন ফেসবুকে এসএমএসে আনস দিতে বলেছিলাম। রাত 12টা অবধি জেগেছিলাম, কিন্তু এসএমএসের আনসার পাই নাই। রাগে আমার মনে যে কি চাইছিল সেদিন। বলে দেওয়ার পরও রিপ্লে করল না, কত বড় বেয়াদব। মনে মনে ছক করছিলাম, সামনে একবার পায় তারপরে যা করার করব। পরদিন ছুটির পর আরশির সাথেই ছিলাম। জানি আজকে যদি আর ভাইয়াকে নিতে আসে তাহলে তো দেখা হবে। সে আশায়, কিন্তু আমার আশায় জল ঢেলে দিল। জয়কে কোথাও দেখতে পেলাম না ছুটির পর। কিরে, এভাবে কাউকে খুঁজছিস নাকি? কই না তো, কাকে খুঁজব? তুই কি একা যাবি? একাই তো যাই প্রতিদিন, আজ আবার দুকলা পাবো কোথায়? কেন, তোর ভাই কাল না তোকে নিতে এল? আর ভাই কিভাবে আসবে? সে তো বাসায় নাই, কালকে রাতে তো সে লন্ডন গেছে। হোয়াট? লন্ডন গেছে? কথাটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আর এভাবে চিৎকার করছিস কেন? 3 দিনের জন্য গেছে ভাইয়া, একটা ইম্পর্টেন্ট কাজে, অফিসিয়াল। আরে মেতো, ভাইয়া কোনো দিন আমার স্কুল কলেজ আসে না। ওই দিন যে কেন আসছিল আমি নিজেই বুঝতে পারতাছি না। আচ্ছা আসি বাই বলে আরশির থেকে বিদায় নিয়ে চলে না। মনটা খুব খারাপ হয়ে গেল।
কেন জানি না আমার খুব খারাপ লাগলো, কোথায় কথা বলবো ভেবেছিলাম সেখানে সে এখন বিচি, এখন তার কথা বলা যাবে না দেশ আসা না পর্যন্ত। বিষণ্ণ মনে বাসায় ফিরে এলাম। সে আছে তার কাজে আর আমি কিনা তার মেসেজের অপেক্ষা করছিলাম সারা রাত। হঠাৎ আমি চমকে উঠলাম। এসব আমি কি করছি? আমি তার মেসেজ অপেক্ষা বা কেন করছি? আমি তো নিছকই মজার ছলে তাকে মেসেজ করছিলাম। আমার এত খারাপ লাগছে কেন? অস্থির লাগছে কেন? কেন মনে হচ্ছে সে আমাকে বলে না গিয়ে অপরাধ করেছে? একটা মেসেজ কি করা যেত না? এতটাই কি বিজি? নিজের ভাবনা ভেবে নিয়েছি। চমকে চমকে উঠছে মিষ্টি। এমন থাকে কখনো হয়নি। এর আগে তোর সাথে কত সময় কাটিয়েছি কিন্তু কখনো তাকে নিয়ে এতটা ভাবেনি। এখন তো তার সাথে আমার কথা হয় না, দেখা হয় না, প্রায় 9 মাসের পর আরশির মাধ্যমে দেখা হলো। হঠাৎ একদিন আমাদের বাসায় গিয়ে দেখা হলো। সেই দেখা হওয়ার পর থেকে আমার কেন জানি বারবার তার কথাই মনে পড়েছে। তাকে নিয়ে ভেবেছি বেশি, ফেসবুকে তার আইডি খোঁজা, তখন থেকে আরও ভাবনাটা বেশি হয়ে গেল। সবাই কেমন নির্লজ্জের। মাকে বললাম আমার মেসেজের রিপ্লে কইরেন। এখন আবার তার কথা আমি আরশিকে জিজ্ঞেস করলাম, আরশি কি সব ভাববে আমাকে নিয়ে? মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে চাইলাম কিন্তু ব্যর্থ। 3 দিন পর লন্ডন থেকে জয় আসবে বলেছিল আরশি 2 দিন পর। কিন্তু আমি অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে আছি সকালবেলা। কারণ সকালে ঘুম থেকে উঠে আমি মেসেজ পেয়েছি জয়ের। জয়ের তো কালকের আসার কথা, আজকে কিভাবে আমাকে মেসেজ করল? ভাবতে ভাবতে আমি রিপ্লাই করলাম, আপনি না লন্ডন গিয়েছেন, ফিরে আসলেন কবে? সে রিপ্লেতে বলল সে ফিরে আসে নাই, লন্ডন থেকেই মেসেজ করেছে। আমি বললাম না কিছু। কেন জানি না আমার একটা চাপা অভিমান হলো। কেন হলো জানি না। অভিমানে আমি ফোনের দিকে তাকিয়ে রইলাম কিন্তু কিছু লিখতে ইচ্ছে হলো না। সত্যিই লিখলাম না, সেও আর কিছু লিখল না। অনেকক্ষণ আমি শুনে দিকে তাকিয়ে রইলাম। তার দীপিকার মেসেজ না পেয়ে আমি অ্যাক্টিভনেস চেক করে দেখি 2 মিনিটে আগে বের হয়ে গেছে। আমার এত মেজাজ গরম হয়ে গেল। বের হয়ে গিয়েছে, আমি কিছু লিখলাম না বলে সেও কিছু লিখলাম না। এভাবে 2 দিন কেটে গেল। আমি ওর রাগে আর মেসেজ করলাম না, সেও করল না, কিন্তু আমার ভেতরে ভেতরে খুব অভিমান হতে হবে। আমি চাইলাম সে একবার মেসেজ করলে আমি রিপ্লে করব, কিন্তু সেও করল না। 3 দিন পর কলেজ আগে এসে বসে আছি। কালকে আরশি কলেজে আসে নাই, এজন্য আজকে আসলে জিজ্ঞেস করব আসছে কিনা জয়। ক্লাস শুরু হতে আর বেশি সময় নেই কিন্তু আরশির দেখা মিলছে না। 15 মিনিট আগে হঠাৎ দৌড়ে আরশি আমার কাছে ছুটে এলো। আমি ক্যান্টিনে ছিলাম, এখানে বসে থাকি, সবাই আসলে একসাথে ক্লাসে ঢুকি। এক প্রকার ছুটে আসে আমার কাছে, এসেই হাঁফাতে লাগল। আমি ওর দিকে তাকিয়ে হাঁপানো দেখছি। ও একটু স্বাভাবিক হয়ে আমার হাত ধরে আবার দৌড়াতে লাগল। আমি জিজ্ঞেস করছি এভাবে দৌড়াচ্ছে কেন, আমাকে নিয়ে আর বাইরে যাচ্ছে কেন? কিছু না বলে গেটের বাইরে এসে থামল। এবার আমি চেঁচিয়ে বললাম, ওই তুই এভাবে আমাকে টেনে এখানে আসলি কেন? ক্লাস করবি না? না আজকে ক্লাস করবে না, আজকে বেড়াতে যাবে। মানে কোথায় আর কে কে? ওরা তো সবাই ক্লাসে আগে বলল, ওদের বলে রাখা যেত। ওদের যেতে হবে না, আমি তুই আয়। ভাইয়া? ভাইয়া মানে? আরে ভাইয়া তো সকালে বলল আমাকে আর তোকে নিয়ে নাকি বেড়াতে যাবে। ভাইয়া যে কাজটা করতে গিয়েছিল সেই কাজটা নাকি এজন্য আমাদের ট্রিট দিবে। তোকে নাকি ভাই আগে থেকেই চিনে বলল, তুই তো আমাকে বলিসনি। ওই আসলে। থাক বলতে হবে না, চল, ওই যে ভাইয়া গাড়িতে আছে। সেদিন সারাদিন আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া। জয়ের প্রতি যে রাস্তা ছিল সব মাটি হয়ে গিয়েছিল সেদিন। ঘোরাঘুরি করে আমিও তো মনে মনে ক্ষমা করে দিয়েছিলাম। সামনাসামনি আমরা খুব একটা কথা বলি না, আমি আর আরশি অনেক এনজয় করি, জয় ভাইয়া আমাদের সাথেই থাকে।
সেদিন রাতে একটা এসএমএস দেখে আমি চমকে ওঠে। এসএমএসে লেখা ছিল, কি ম্যাডাম এবার আপনার রাগ কমেছে? আমি অবাক হয়ে মেসেজটা দিকে তাকিয়ে রইলাম। এমএসএস কেন করেছে? আমি যে তার ওপর রাগ করেছিলাম সেটা কি সে কোনোভাবে বুঝতে পেরেছিল? সঙ্গে সঙ্গে রিপ্লাই করলাম, আপনি জানলেন কিভাবে আমি আপনার উপর রাগ করেছি? সাথে সাথে রিপ্লে আসে, আমি না জানলে জানবে কে? তোমার রাগ ভাঙানোর জন্যই তো ঘোরাঘুরি প্ল্যান করলাম। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম মেসেজ করার দিকে, আমার রাগ ভাঙানোর জন্য ঘোরাঘুরি প্ল্যান করেছিল। আমি রাগ করলেও উনাকি? সেদিন রাতে এসব নিয়ে অনেক কথাই বলি। এভাবে আমরা ফেসবুকে অনেক কথাই বলা হয়, মাঝে মাঝে বেড়াতে যাওয়া হয়। এরপর প্রায়ই জয় ছুটির পর কলেজে আসত। কিন্তু আরশি আমাকে বলেছিল ওর ভাই নাকি কখনো স্কুলে যায় নাই, কয়েকদিনের মাঝেই যায়। সেটা অনেকটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হয় 1 মাস আগে। দিনটার কথা আমার চোখের সামনে এখনো ভাসছে। আরশি সেদিন কলেজে আসছিল না, এই জন্য আমার মন খারাপ। একে আরশি আসে নাই, তারপর মানে আজকে জয়ও আসবে না। আমার কি হয়েছে জানি না, একদিন জয়কে চোখে না দেখলে আমার অস্থিরতা বেড়ে যায়। কিন্তু অবাক করা বিষয়, আমি মন খারাপ করে ক্লাসে এসে ফ্রেন্ডের সাথে বের হচ্ছিলাম, গেটের বাইরে আসতেই জয়কে দাঁড়িয়ে থাকতে দেখি গাড়িতে হেলান দিয়ে। বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছিলাম সেদিন। আমি যেন স্বপ্ন দেখছি। আরশি আসে নাই, তাহলে জয় কেন আসলো কলেজে? আমার এই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। ফ্রেন্ডের থেকে বিদায় নিয়ে আমি জয়ের দিকে এগিয়ে গেলাম। সে আমাকে দেখে একটা মিষ্টি হাসি উপহার দিল, যে হাসি দেখে আমার চোখ আটকে গেল। ছেলেদের হাসি এত সুন্দর হয়। হাঁ করে আমি তার হাসি দেখে তাকিয়ে আছি। ও হ্যালো ম্যাডাম। জয়ের কথায় ঘোর কাটে। চমকে আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। আমতা আমতা করে বলি, আপনি আজকে কলেজে? আরশি তো আজকে কলেজে আসে নাই। হ্যাঁ আমি জানি, আমি আরশির জন্য না, তোমার জন্য এসেছি। কথাটা শুনে বড় বড় চোখ করে তাকায় জয়ের দিকে। আমার জন্য মানে? তোমার জন্য মানে তোমার জন্য বলে আমার হাত ধরে গাড়িতে উঠে নিজের গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়, আর আমি হাঁ করে তার কর্মকাণ্ড থেকে থাকি। সেদিন একটা নিরিবিলি স্থানে নিয়ে আসে যায় জয় আমাকে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি প্রশ্ন করার আগে যে আমাকে আচমকা ভালোবাসি বলে ওঠে। সে আমাকে ভালোবাসি বলা যতটা না অবাক হয়েছি, তার থেকে বেশি অবাক হয়েছে সে আমাকে নাকি সেই প্রথম দিন দেখার পর থেকে ভালোবাসে। সেই বৃষ্টির মাঝে আমার ঝগড়ায় নাকি তার মনে আমার জন্য একটা অনুভূতি তৈরি করেছিল। আমি হাঁ করে তার বিবরণ শুনতে লাগি। সে প্রথম দিন থেকে আমার দিকে খেয়াল রাখত, অথচ আমি কিছুই বুঝতে পারি নাই। সবকিছু বলে সে আমার মতামত জানতে চাই, আমি কিছুই বলি না। সেদিন আমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। জয় আর কিছু বলে না। 2 দিন আমি আর কলেজে যেতে পারি না, কি হয় আমার কে জানে। আমি অতিরিক্ত শক পেয়েছিলাম। একদিন ভাবি আমাকে নিজের পাশে বসে জিজ্ঞেস কর আমার কি হয়েছে। আমি শুধু তাকে একটা কথাই জিজ্ঞেস করি, কাউকে ভালোবাসলে আমি সেটা কিভাবে বুঝব? তখন ভাবি আমাকে আবার একটা বড় ভালোবাসার সংজ্ঞা দেয়। তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে তোমার সবসময় মনে পড়বে, তার সাথে কথা বলতে মন চাইবে, তাকে দেখতে মন চাইবে, তাকে ছাড়া তোমার কিছুই ভালো লাগবে না। সে তোমার সাথে কথা না বললে বা সে তোমাকে ইগনোর করলে তোমার খুব কষ্ট হবে। তার সাথে একদিন কথা বলতে না পারলে তুমি ছটফট করবে, তাকে দেখার জন্য তোমার চোখ ব্যাকুল হয়ে থাকবে। তাকে ছাড়া আশেপাশে কে কিছুই তোমার ভালো লাগবে না, সবসময় চাইবে যে তোমার পাশে থাকুক। একটুতেই তারপর তোমার অভিমান হবে। আরও কত কি যে ভাবি বলতে থাকলো। সবকিছু বলার পরও ভাবি চলে গেল, আর আমি বসে ভাবতে থাকলাম এই সবকিছু তো আমার জয়ের জন্যই হয়, তাহলে কি আমি ও জয়কে ভালোবাসি? 3 দিন পর আমি কলেজে যাইনি। সেই দিন কলেজে গিয়ে আমি জয়কে দেখতে পাই।
তার কি অবস্থা, চুলগুলো উস্খুস, চোখের নিচে কালি পড়ে গেছে, কেমন বিধ্বস্ত অবস্থা দেখা যাচ্ছে। আমি কথা বলিনি দেখি এমন হয়েছে। আমার খুব খারাপ লাগলো তার মুখের দিকে তাকিয়ে, কিন্তু কথা বললাম না। আমার সাথে আরশি ছিল, সেদিন তার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বাসায় চলে যায় ছুটির পর। চিঠিতে শুধু একটা কথাই লিখেছিলাম, আমি আপনাকে ভালোবাসি। ড্রাইভার কাকার ডাকে আমার ধ্যান ভাঙল। নেমে তাকে ভাড়া মিটিয়ে বাড়িটার দিকে তাকালাম। বাসায় আগেও এসেছি, অনেকবার আসা হয়েছে, এসে আমরা সবার সাথে আমার অনেক ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আলিয়া আপু, তার মেয়ে, আন্টি, আঙ্কেল সবাই খুব ভালো। কথা মজা করেছি। আজকে সবাই আমাকে সকালে আসতে বলেছিল, কিন্তু আসতে পারি নাই। বাসায় এখন আমার আত্মীয়স্বজন আছে না, খুব ঘনিষ্ঠ যারা তার আছে শুধু। বাইরে থেকে একবারে গেটে থেকে সাজানো হয়েছে সুন্দর করে। সব দেখিতে ভেতরে যেতে লাগলাম। 2 হাত দিয়ে গ্রাউন্ড তুলে হাঁটছি, গাউনটা বেশি লম্বা। ভেতরে আসতে আন্টির সাথে দেখা, সে আমার দিকে অভিমান গলায় কথা বলতে লাগলো, সকালে কেন আসে নাই। আমি থেকে কান ধরে সরি বললাম। আমার কান ধরা দেখে সে হেসে আমার থুতনিতে হাত দিয়ে বলল মাশাল্লাহ। তারপর আন্টি কাজ চলে গেল আমাকে উপরে আরশির রুমে যেতে বলে। উপরে আরশির রুমের পাশের রুম জয়ের। আমি আরশির রুমে না গিয়ে জয়ের রুমে গেলাম। মিষ্টি সোজা জয়ের রুমে গিয়ে থামল। ভেতরে ঢুকেই চারপাশে চোখ ভুলার, কিন্তু রুমে জয় নাই। ওয়াশরুমের দরজা আটকানো, ভেতর থেকে পানি পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। তার মানে ওয়াশরুমে আছে। আমি আয়নার সামনে আরেকবার গিয়ে নিজেকে দেখতে লাগলাম। 5 মিনিট হতে চলল, বেরোচ্ছে না। তাই বাথরুমের দরজায় কাছে গিয়ে 2টা ঢোকা দিলাম। সাথে সাথে ও পাশ থেকে আওয়াজ এলো, কে? আমি কিছু বললাম না, আমার ধাক্কা দিলাম। এবার একটু রেগে বলল, আমি জানি তুই আরশি। আমি বের হলে কিন্তু তোর কপালে মার আছে। আজকে তোর দুষ্টুমি গেল না, আজকেও কি তুই আমার হাতে মার খেতে চাস? আলসি নাম শুনে আমি হেসে উঠলাম। তার মানে বুঝতে পারে না আমি। আরেকবার জোরে ধাক্কা মেরে দৌড়ে দরজা খুলে বেরিয়ে এলাম। সোজা আছি আরশির রুমে গিয়ে থামলাম। আরশির বোন ও তার মেয়ে, আরও কিছু মেয়ে দেখলাম। আমি যেতেই আরশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। তারপর আবার রাগী মুখ করে অন্যদিকে ফিরে রইল। আসলে খুব লেট হয়ে গেছে, 2টো বেজে গেছে। পার্টি সন্ধ্যার পর, তবু আমি 2টোর মধ্যে এসেছি। আর ও আমাকে সকাল থেকে থাকতে বলেছিল। সেই নিয়ে কিছুক্ষণ মান অভিমান চলল। আলিয়া আপুর সাথে কথা বললাম। তার ছোট মেয়ে সায়রা, সে আমাকে দেখেই দুগাল ধরে টেনে টেনে কথা বলতে লাগল। তারপর আরশিকে রেডি হতে বলল, আর এখনো রেডি হয়নি আমার জন্য নাকি বসেছিল। অনুষ্ঠান শুরু হবে 4টায়, গেস্টরা আসা শুরু করবে, এখনই রেডি হওয়ার বেটার সময়। আরশিকে রেডি করে দিতে লাগলো আরশির খালাতো বোন কাঞ্চি আপু। আরশি আজকের রেড কালারে গ্রাউন্ড পরবে, আমারটা আর ওরটা সেম, অনেকটা। আমরা একসাথে মার্কেট করতে গেছিলাম। আমি বসে বসে ওর সাজানো দেখছি আর ফেবুকিং করছি। দেখছি জয় লাইন আছে কিনা। নাই লাইনে, তাই নিজের ডাটা অফ করতে যাবে এমন সময় জয়ের চিৎকার কানে ভেসে এলো। জয় চিৎকার করে আরশি নাম ধরে ডাকতে ডাকতে রুমের এলো। এসেই সে কি বকা, সে দরজা ধাক্কা নিয়ে আরশিকে। আমি তো হা করে ওদের দুজনের ঝগড়া দেখছি। জয় এখনো আমাকে দেখেনি, আমি অন্যদিকে মুখ করে বসেছিলাম। এখন ওদের দিকে তাকিয়ে আছে। আরশি বলেই যাচ্ছে ও ধাক্কা দেয় নাই, আর জয় বলেই যাচ্ছে ও ধাক্কা দিয়েছে। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। কেউ কারো থেকে কম যায় না। এরা দুজন তো আমার আর ভাইয়া, কেউ হার মানাবে ঝগড়া। আমি ঝগড়া শুরু করলে তো সবসময় ভাইয়ার চুপ করে থাকে। আমার দোষ এখন আরশির ঘাড়ে চাপল, কিন্তু এদের সামনে তো আমি বলতেও পারছি না। হঠাৎ যা আমার দিকে তাকালো।
সাথে সাথে মনে হয় আমি একটু সুযোগ পেয়ে গেলাম। ইশারায় বুঝলাম কিন্তু বুঝল না। এবার ফোন চেক করতে বললাম। আমি তাকে ফোনে মেসেজ করলাম, সব খুলে বললাম। জয় মেসেজটা পড়ে একবার আমার দিকে রাগী চোখে তাকিয়ে হন হন করে বেরিয়ে গেল। আর আরশি, সে তো পেছনে থেকে বকেই যাচ্ছে। উফ আরশি চুপ মা, তো এখন চল চল, সাজবি না। দেখলি ভাই আমাকে কেমন বকে গেল। বললাম আমি ধাক্কা দিইনি তো আমাকে বকে গেল। আজকে আমার জন্মদিন, আজকে দিনেও আমাকে কত বকল দেখলি। বলে কাদো কাদো মুখ করল। আমি ওকে সান্ত্বনা দিতে দিতে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিলাম। আর বললাম এখন কাঁদলে তোকে একটু সুন্দর দেখা যাবে না। হেনতেন আস্তে আস্তে কান্না করে স্বাভাবিক হল। আরশি রেডি হতে লাগলো। আমি একবার বের হয়ে জয়ের সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু বের হতে পারলাম না। আরশি, সে আমাকে কিছুতেই যেতে দেবে না কোথাও। বাধ্য হয়ে ওর পাশে বসলাম। আরশিকে খুব সুন্দর লাগছে, ও দেখতে এমনিতেই খুব সুন্দর। তার ওপর রেড কালারে গ্রাউন্ড গর্জিয়াস সাজ, আরও সুন্দর লাগছে। সাজ শেষ হতে হতে 4:15 বাজল। ততক্ষণে বাইরে মানুষের আনাগোনা বেড়ে চলেছে। কারণ 4টা অনুষ্ঠান শুরু হবে, 4:15 বাজে সবাই 4:30টার ভেতরে চলে এসেছে। আমাদের অন্য সব ফ্রেন্ডরা চলে এসেছে। সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম রুমেই। 5টায় সবাইকে নিয়ে একসাথে আরশি নিচে নেমে এলো। নিজে এসেছে, যার মতো আছে। এবার আমি কি জয়কে খুঁজতে লাগলাম। চারপাশে জয়কে খুঁজছি। চারপাশের না পেয়ে আরশিদের কাছে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ একটা ওয়েটার আমার সামনে এসে জোর করে কিছু খাবার নিতে বলে। আমি বারবার বলতেছি খাবো না, সে বাধ্য করে দেবে। বিরক্ত হয়ে জুসের গ্লাসটা নিলাম। এটাই নিলে সমস্যা নাই। যেই গ্লাসটা থেকে জুস খেতে যাব অমনি কোথায় থেকে জানে ঝড়ের গতিতে জয় এসে আমার হাত থেকে টেনে নিয়ে নেয় গ্লাসটা। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। এটা কি হলো? কি হলো? জোসটা নিলেন কেন? দেন, আমি খাবো। না তুমি, এটা হবে না। কে আজব তো, খাবা না কেন? আমি বলছি তাই, চলো আমার সাথে। বলে আমাকে টেনে নিয়ে যেতে লাগল। একটা নিরিবিলি জায়গায় এসে থামল। এটা কি হলো? আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আর খেতে বা দিলেন না কেন? ওইটাই প্রবলেম ছিল, তাই খেতে দেই নাই। কি প্রবলেম ছিল? ওইটাই, ড্রিঙ্ক মেশানো ছিল। হোয়াট? কিভাবে হঠাৎ জুস? জানি না, আমি ওই ওয়েটারকে ড্রিঙ্ক মেশাতে দেখেছিলাম। এসব একদম খেও না, লোকটার মতলব আমার ভালো লাগে নাই। আর তোমাকে কেমন জোর করে দিল? আর কেউ কিছু জোর করে দিল, সেটা অবশ্যই সন্দেহজনক কিছু আছে। আর তুমিও কি সুন্দর নিয়ে খেতে যাচ্ছি আমি না দেখলে কি? এত মানুষের মাঝে ঝামেলা করতে চাই না, তাই কাউকে কিছু বললাম না। একটু সাবধানে থাকবে। না, থাকব না। জয়ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। এভাবে তাকাচ্ছেন কেন? আপনি আছেন না আমার খেয়াল রাখার জন্য, আপনি খেয়াল রাখবেন। ওরে দুষ্টু রে, তখন তুমি আমাকে ডিস্টার্ব করেছিল আর আমি শুধু শুধু আরশিকে বকলাম। হ্যাঁ, আমি তো, আর কে দিবে? এতবার ধাক্কা দিলাম তবু তো খুললেন না। আর 10 মিনিট ওয়েট করেছি, তাও বের হন নাই। কি করব, তাই ধাক্কা দিয়েছি। তবুও বের হন নাই। এত সময় ধরে তো আমিও গোসল করি না। এজন্যই তো আপনাকে এত সুন্দর দেখা যায়। দেখুন, আজকেও বেশি সুন্দর লাগছে। সুন্দর না হলে কি তোমার নজরে পড়ব? আপনার আর আমার ড্রেসটা তো একদম মিলেছে। আপনি কি ইচ্ছে করে মিলিয়ে পড়েছেন? হ্যাঁ, যাতে সবাই বুঝতে পারে। কি বুঝতে পারবে? কিছু না। আরশির চিৎকার কানের এলো। ছাড়ুন, আরশি ডাকছে আমাকে। ছাড়তে তো মন চাইছে না। তোমাকে আজকে এত সুন্দর লাগছে, তোমাকে পাশে বসে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি তোমার দিকে। ঢং ঢং না, বুঝছো? এটা হচ্ছে ভালোবাসা। বুঝলাম। জয় আমার কপালে একটা কিস করে আমাকে রেখে চলে যায়।
তারপর আমিও আরলির কাছে চলে আসি। আরশি কেটে আঙ্কেল আন্টি জয় আপু আমাদের ফ্রেন্ড সবাইকেই খাইয়ে দেয় কেক। আমিও আরলি একটু কেক খাইয়ে দিয়ে আরেকটা টুকরা নিয়ে জয়ের কাছে যায়। জয় কেক খাইয়ে দেই, ও আমাকে কেক খাইয়ে দেয়। তারপর নাচ গানের অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষ হতে হতে 11টা বেজে যায়। এর মাঝে বাসা থেকে ভাই আমাকে কল দেয়, আমাকে নিতে আসতে চায়। আমি বলে আসতে হবে না। ভাইয়া শুনতে নারাজ পড়ে আরশির মাকে দিয়ে কথা বলাই। তারপর ভাইয়ের শান্ত হয়। প্লিজ মিষ্টি আজকে থেকে জানা। সরি রে ভাইয়া, কিছুতেই থাকতে রাজি হবে না। এজন্য আমি কখনোই কোনো বান্ধবীর বাসায় থাকতে পারি না। সারাদিন তো ছিলাম, আবার আরেক দিন এসে সারাদিন থেকে যাব। এখন আর থাকতে বলিস না, তাহলে আর আসতে দেবে না। আচ্ছা আমি চিন্তায় থাকবো, বাসায় গিয়ে আমাকে একটা কল দিবি। ভাই আছে জানি, তোর কিছু হবে না। ডোন্ট ওয়ারি, এত চিন্তার কিছু নাই, আমি একদম ঠিক থাকব। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। 2 বছর পর আজকে তিতলির গায়ে হলুদ। আগামীকাল আমরা সবাই এখানে এসে পড়েছি। সারা বাড়ি বিয়ের আমেজ ফুটে উঠেছে। বিয়ে বাড়ি সাজানো হয়েছে যথাযথভাবে। তিতলির পাশে বসে আছি আমি। তিতলিকে সাজানো হচ্ছে, যার আর আমি ফোনে কথা বলছি জয়ের সাথে। তন্ময়টাও বিয়ে করে ফেলল, আমাদেরটা যে কবে হবে। হবে খুব তাড়াতাড়ি। আর আশা দেখিও না জান। তোমার বাবা তোমাকে লেখাপড়া শেষ না করেই বিয়ে দিবে না। কিছু বুঝলাম না, বিয়ের পর কি তুমি লেখাপড়া করতে পারতে না? আমি কি তোমাকে লেখাপড়া করতাম না? আপনার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ ম্যাডাম? এখন না, বিয়ে ঝামেলা শেষে পাবেন। তাহলে এখন বললে কেন? আমি তো অপেক্ষা করে থাকতে পারবো না, প্লিজ বলে দাও। একটু অপেক্ষা করেন, কষ্ট করে। আর কত অপেক্ষা করাইবা? খুব বেশি না। কথার মাঝে তিতলি এসে টান মেরে নিয়ে নিল ফোন। কি হলো, একটা ফোন নিলি কেন? এত কি কথা বলিস না, বল তো, আমার আগে তোদের বিয়েটা দিয়ে দেওয়া উচিত ছিল। নিজে মনে হয় কম বলতিস। কিভাবে ধরা খেয়েছিলি ভুলে গেছিস? তুই আবার সেই কথা মনে করাইতেছিস। কত ভয় পেয়েছিলাম সেদিন তুই জানিস। আল্লাহ, আমার মনে পড়লে ভয়ে শরীরে কাঁটা দিয়ে ওঠে। 6 মাস আগের কথা। তিতলি নিজের রুমে ফোন কানে দিয়ে কথা বলছে তন্ময় এর সাথে। ইদানিং বেশিরভাগ সময় তার সাথে কথা হয়। কথা বলার সময় ওর ডানবাম কিছু খেয়াল থাকে না। কথা বলেই যাচ্ছে, হঠাৎ কেউ ওর কানে থেকে ফোনটা কেড়ে নিল। আচমকা ঘটনায় ভয় পেয়ে যায়, তাকিয়ে দেখে সে আর কেউ না, নেহা। নেহাকে দেখে তার গলা শুকিয়ে আসে। নেহা ফোনটা নিয়ে কথা বলতে লাগে, তিতলি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। নেহা ফোনটা নিয়ে চলে যায়। ঘটনায় তার দ্রুত ঘটে যায়, তিতলি কোনো রিয়াকশন করতে পারে না। সারাদিন তিতলি রুম থেকে বের হয় না। নেহার সাথে কথা বলার চেষ্টা করে, তাও পারে না। বাড়ির সবাই কি বলে দিয়েছে কিনা সেই রুম থেকে বের হয় না। রাতে নেহা আপু আমাকে সরাসরি জিজ্ঞেস করে, তন্ময়ের সাথে আমার কি সম্পর্ক? ভাই, আমার গলা দিয়ে কোনো কথা বের হয় না। চিৎকার করে জিজ্ঞেস করতেই গড়গড় করে সব বলে দেই। সব বলার সাথে সাথে আপু ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দেয়। আপু আমাকে তার সাথে যোগাযোগ করতে না করে ফোন নিয়ে চলে যাবে, এমন সময় আমি তার হাত ধরে সেদিন খুব কেঁদেছিলাম। একটা কথাই বলেছিলাম, আমি তন্ময়কে ছাড়া বাঁচব না, তুমি আমার জীবনে এনে দাও প্লিজ। তুমিও তো ভালোবেসে সায়ন ভাইয়াকে বিয়ে করেছ, তাহলে আমার সাথে এমন করছো কেন? আপু আবার আমাকে মারতে গিয়ে মারে না। বাড়ির কেউ আমাকে কোনো প্রশ্ন করে না, তার মানে বাড়িতে কেউ জানে না। এটা ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি, তারপর ফোন দিয়ে সব মিষ্টিকে জানাই, সেইভাবে তন্ময় সবটা জানতে পারে।
এর মাঝে নেহা তার শ্বশুর বাড়ি চলে যায়। ফোনের খবর আর জানি না, এক সপ্তাহের মধ্যে আর তন্ময়ের সাথে যোগাযোগ করতে পারি না। এক সপ্তাহ নাওয়া খাওয়া বাদ দিয়ে দেয় সব। এক সপ্তাহ পর হঠাৎ নেহা আপু বাসায় আসে, এসে আমার বিয়ে নিয়ে কথা বলে। আমি তো অবাক হয়ে আপুর কাণ্ডকারখানা দেখতে থাকি। অজানা ভয় আমার মধ্যে আসে। তন্ময় থেকে দূর করার জন্য কি আমার বিয়ে দিতে চায়? কারো সামনে কাঁদতেও পারি না। আপু কথা শুনে না, পরদিন আমাকে ছেলের বাসা থেকে দেখতে আসবে। রাতে আপু আমাকে যা বলে তাতে আমি শখের উপর শখ হয়, কারণ বিয়েটা নাকি তন্ময়ের সাথে দিবে। কাল তন্ময় আসবে আমাকে দেখতে। সত্যি সত্যি পরদিন তন্ময় আসে। এই আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবি? মিষ্টি ধাক্কা খেয়ে বাস্তবে আসি। গায়ে হলুদ সন্ধ্যার শুরু হয়েছে। গায়ে হলুদের অনুষ্ঠান ঠিকমতো শেষ হয়। পরদিন বিয়ে। জয় তন্ময়ের সাথে আসে বিয়ে বাড়িতে, সেইখানে আমার সাথে ওর শেষ দেখা হয়। বিয়েটা ঠিকঠাকভাবে শেষ হয়। তিতলির ভালোবাসা মানুষের সাথে বিয়ে হলেও পরিবারকে ছেড়ে যাওয়ার জন্য একটা কান্নার রোল পড়ে সারা বাড়িতে। 2 দিন থেকে আমরা বাসায় চলে আসি। তন্ময় বিয়ের পর বিদেশে সেটেল হবে। সেটা জানতে পারি বিয়ের 1 মাস পর ওরা বিদেশের সেটেল হয়ে যাবে। আমার 2য় বর্ষের ফাইনাল এক্সাম থাকে, এজন্য আর আমি ওদের সাথে দেখা করতে পারি না। ফোনে কথা বলে নেয়। বিয়ে বাড়িতে থেকে আসার পরে হালকা কিছু কথা হয়েছে ফোনে। জয়ের সাথে পরীক্ষার জন্য দেখা করা হয় না। এভাবে আমার পরীক্ষাটা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষ করে জয়ের সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে উঠি। তাই কিছু না ভেবেই জয়েদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এতদিন পর বাসায় এসে আমাকে চমকে দেব বলে। আরশি নিজেও জানে না আমি এখানে আসব। ওকে বলা হয় নাই। আজকেও পরীক্ষার পর আমাকে কিছু বলতে চাইছিল, কিন্তু আমি শুনি নাই। মনে মনে ভাবছি যাব, যাওয়ার পরে শুনব। ওকে খুব খুশি দেখাচ্ছিল। গাড়ি থেকে নামতে আমার চোখ চটগাছ হয়ে যায়। বাসায় এত সাজানো কেন? এখন সন্ধ্যা, আমার এক্সাম শেষে পড়ে বাসায় গিয়ে তারপরে এসেছি। মনে হচ্ছে কোনো অনুষ্ঠান আছে বাড়িতে। এই অনুষ্ঠানে কোথায় কি আমাকে আরো সে বলতে চাইছিল, কিন্তু কিসের অনুষ্ঠান? আমি তো ওর কথা শুনি নাই। এসব ভাবতে ভাবতেই গেট খুলে ভেতরে ঢুকলাম। মানুষেরই তো অভাব নাই। হঠাৎ কোথা থেকে ছুটে এসে আরশি আমাকে জড়িয়ে ধরে। ও তুই এছিস? তুই জানলে কিভাবে? আমি তোকে বলতে চাইলাম, তুই তো শুনলেই না। হ্যাঁ জানতাম না, আমি এসেই জানলাম। তা কি অনুষ্ঠান বাসায়? এখন আর বলতেছি না, এসেই যেহেতু পড়েছিস চল, ভেতরে গেলে জানতে পারবে। আচ্ছা চল। আজকে আমি সিম্পল ড্রেসই পরে এসেছি, কে জানতো বাসায় অনুষ্ঠান। তাহলে একটু ভালো ড্রেসই পরে আসতাম। আরশির সাথে ভিতরে ঢুকলাম। আলিয়া আপু মেয়ের সাথে হলো, ওর সাথে কথা বললাম। চারপাশে শুধু চোখে খুঁজে যায় জয়কে, কতদিন ধরে দেখি না। কোথাও না পেয়ে জয়ের রুমে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। আন্টির সাথে দেখা। আন্টি আমাকে দেখেই তো খুশি হয়ে অনেক কিছু বলতে লাগল। তারপর কে যেন ডাকছে চলে গেল। একটা মেয়েকে আমার সামনে নিয়ে এলো। মেয়েটা অনেক সুন্দর, এসেই একটা মিষ্টি হাসির দিল। মিষ্টি, এই হচ্ছে নিশাত ভাবি। ভাবি ডাক শুনে আমি ব্রু কুঁচকে উঠল। মেয়েটাকে কোনো দিক দিয়ে তার বিবাহিত মনে হচ্ছে না। আমার ভাবি বলছে, কেমন ভাবি? ভাবি? হ্যাঁ, জয় ভাইয়ার হবু বউ। আজকে এই অনুষ্ঠান ওনার ভাইয়ার। জয় হবু বউ শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মনে হয় বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আজকের অনুষ্ঠান আমাদের জন্য মানে? আমি জিজ্ঞেস করার আগেই আরশি বলল, আজ নাকি এনগেজমেন্ট। এতক্ষণ মেয়েটাকে দেখে যতটা ভালো লেগেছে, এখন আমার ততটাই রাগ উঠছে। রাগী চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছি।
মেয়েটা আমার সাথে কথা বলল, আমি কথা বললাম না। রাগে কষ্টে কিছু করতে মন চাইছে না। জয় নিজের রুমে রেডি হচ্ছে। সব শেষ, শুধু দাঁড়িয়ে নিজেকে ঠিক লাগছে কিনা দেখছে। চুলে হাত নাড়িয়ে একটু ঠিক করতে থাকে, হঠাৎ কেউ ঝড়ের গতিতে এসে জয়ের কলার চেপে ধরে। সে আর কেউ না, মিষ্টি। জয় তো মিষ্টিকে এভাবে এসে পাঞ্জাবির কলার ধরায় হতবাক হয়ে গেছে। হতবাক হয়ে সে মিষ্টির দিকে তাকিয়ে আছে। মিষ্টি যে রেগে আছে তিওর মুখ দেখে বোঝা যাচ্ছে। হোয়াট হ্যাপেন্স মিষ্টি? মিষ্টি এবার রেগে চিৎকার করে বলল, এত সাজুগুজু কার জন্য করছিস তুই? বিয়ে করার জন্য? অন্য মেয়েকে বিয়ে করার জন্য এরকম সেজেগুজে যাচ্ছিস তাই না? হোয়াট কি সব বলছো তুমি? আর এমন তুই তুকানি করছো কেন? তুই তুকানি করব না তো কি করব? আমার সাথে প্রেম করে অন্য মেয়ের সাথে আজকে এঙ্গেজমেন্ট করার জন্য তুমি সাজছো, আর আমি তোমার সাথে এমন ব্যবহার না ভালো ব্যবহার করবা তাই না? অন্য মেয়ের সাথে মানে? একদম ন্যাকামো করবে না। আরশি আমাকে একটু আগেই এসব বলেছে তুমি ওই নিশাত নাকি ফিসাত ওই মেয়েকে বিয়ে করবে। তোমার সাহস তো কম না, তুমি আমাকে রেখে অন্য মেয়ের দিকে তাকাও, আবার বিয়ে করতে চাও? তোমাকে মেরে ফেলবো একদম। কলার থেকে হাত সরিয়ে জয়কে মারতে লাগে। মিষ্টি কি করছো কি? জয় বুঝতে পেরেছে আরশি কোনো আকাম করেছে, এজন্য মিষ্টি এমন করছে। জয় মিষ্টির দুই হাত ধরে নিজের এক হাতে, তারপর ওর কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে হাতে বন্দি করে ফেলেছে। মিষ্টি এখনো ছটফট করছে কিন্তু নড়তে পারছে না। ছাড়ো বলছি আমাকে, তোমার আজকে আমি মেরে ফেলব। সত্যি মেরে ফেলবে, কষ্ট হবে না? না, কষ্ট হবে না, সত্যি। এবার মিষ্টির চোখ ছল ছল করে উঠল। এ কি কাঁদছ কেন? তুমি সত্যি ওই মেয়েটাকে বিয়ে করবে? দুর্পাগলি এখন ও সেটা নিয়ে পড়ে আছো। আরশি তো তোমার সাথে মজা করেছে। মজা কিন্তু কেন? এই যে তুমি ওর ভাইয়ের সাথে প্রেম করেছ কিন্তু ওকে জানতে দেও নাই, সেজন্য। আরশি সব জেনে গেছে। শুধু ও না, বাসার সবাই জেনে গেছে। বল কি? ইয়েস ম্যাডাম, এইসব এবার বাদ দাও, তাড়াতাড়ি যাও, রেডি হয়ে নাও। রেডি? রেডি হব কেন? আর বললে না তো আজকে কিসের অনুষ্ঠান? একটু পরেই জানতে পারবে, সেটা তোমার জন্য সারপ্রাইজ। সারপ্রাইজ? নিশাত মেয়েটা কে হয় তোমার? আমার ফুফাতো বোন। শয়তান আরশির কত ভয় পেয়েছিলাম তুমি জানো? ভয় কেন পাবে? তোমায় কি আমার উপর বিশ্বাস নাই? তোমার জয় কি তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতে পারে? এই জয় শুধু তার মিষ্টিকে ভালোবাসে, বুঝছ? হ্যাঁ বুঝছি। জয় মিষ্টিকে ছেড়ে দেয়। মিষ্টি আরশির রুমে চলে যায়, দেখে আরশি আর কিছু মেয়ে বসে আছে, সাথে নিশাতও আছে। আমি গিয়ে আশির সাথে তো ঝগড়া শুরু করে দিলাম। তারপর নিশাত আপুর সাথে কথা বললাম, তখন রাগে কথা বলি নাই। আচ্ছা সরি। তোকে আমি মেরে ফেলবো শাকচুন্নি, তুই জানিস আমি কত ভয় পাইছিলাম। আচ্ছা এই যে কান ধরেছি, এবার মাফ কর। আর তুই এত দিন হয়ে গেছে জানাস নাই, এজন্যই তো। আমি তো জানাতে চেয়েছিলাম। কিন্তু? আর কিন্তু বলতে হবে না, তাড়াতাড়ি রেডি হও। হ্যাঁ। দুজনকে রেডি করে দিল। আমি আরশিদিকে তাকিয়ে বললাম, আমার মাপের ড্রেস কোথায় পেলি? আর ড্রেসটা ভাইয়া তোর জন্য কিনে এনেছি, নিজে পছন্দ করে। মিষ্টি মনে মনে ভাবছে পছন্দ তো ভালোই, রানী গোলাপি এর মাঝে আকাশী। লেহেঙ্গাটা রানী গোলাপি, আকাশের মধ্যে প্রেম মিক্সার করার কাজ। পাথরগুলো ক্রিম। ফতুয়াটা পুরো আকাশী, হাতা রানী গোলাপি। ওড়না ক্রিমের মধ্যে রানী গোলাপি আকাশী কালার মিক্স করা। অসম্ভব সুন্দর ড্রেসটা।
পার্লারের লোকগুলো আমাকে গর্জিয়াস করে সাজিয়ে দিল। আরশির সাথেই রুম থেকে বের হলাম। কিছুদূর যেতেই আরশি আমাকে ছেড়ে দিল। 2 কদমে এগুতেই রুমের লাইট অফ হয়ে গেল। লাইটিং ভয় পেয়ে গেলাম। হঠাৎ একটা লাইট শুধু আমার ওপর পড়ল। সাথে সাথে উপর থেকে কিছু আমার উপর পড়তে লাগলো। হাত দিয়ে দেখি আমি গোলাপের পাপড়ি। আর একটু যেতে কেউ আমার হাত টেনে শক্ত করে ধরল। সে অন্ধকার থেকে লাইটে আসতে দেখলাম এ আর কেউ নি, জয় নিজে। আশেপাশে থেকে তালির আওয়াজ আসছে। জয় হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। স্টেজের কাছাকাছি আসতেই আমার কানে মাইকের শব্দ, কথাগুলো কানে গেল। আমার একমাত্র ছেলে আরাফাত হোসেন জয়ের সাথে রাতে চৌধুরীর একমাত্র মেয়ে রাইসা সুলতানা মিষ্টি সাথে বিয়ে ঠিক করেছে আমরা। আজকে তাদের এঙ্গেজমেন্ট হবে। 1 মাস পর তাদের বিয়ে উপলক্ষে আজকের এই আয়োজন। অ্যানাউন্সমেন্ট কানে আসতেই আমি বড় বড় চোখ করে জয়ের দিকে তাকালাম। আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সারপ্রাইজটা কেমন লাগলো? আমি লাফিয়ে বললাম, বিশ্বাস করতে পারতেছি না। এত বড় শখ আমি কখনোই হয় নাই। তুমি খুশি হয়েছ? খুব। এজন্যই তো এত কিছু করা। থ্যাংক ইউ। জয় আর মিষ্টি স্টেজে উঠে দাঁড়ায়। মিষ্টিকে দেখতে পায় ওর বাবা মা ভাই ভাবি সবাই নিচে আছে, ওদের দিকে হাসি মুখ করে তাকিয়ে আছে। তাদের হাসিমুখ দেখে মিষ্টি মুখে হাসি ফুটে ওঠে। জয় আমার দিকে তাকিয়ে আমার হাতে পরিয়ে দেয়। হাতে আংটি পরিয়ে আমার হাত উপর একটা কিস করে, আই লাভ ইউ বলে উঠে আমার দিকে তাকিয়ে। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলি। এদিকে আরশির চোখ যায় মেঘে দিকে। দূর থেকে আরশির কাছে মেঘকে একটু একটু চেনা লাগছে, মনে হচ্ছে লোকটা কি চিনে। আরশি মেঘের দিকে এগিয়ে যায়। মুখোমুখি হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি। মেঘের দৃষ্টি ছিল স্টেজের দিকে, জয় আর মিষ্টির আংটি পরানো দেখছে। হঠাৎ এমন সময় একজন এসে দাঁড়ায় সামনে। ও তাকাতেই আবার জিজ্ঞেস করেন, আচ্ছা, আপনাকে না আমার চেনা চেনা লাগছে, আপনি কি আমাকে চেনেন বা আমাদের আগে কখনো দেখা হয়েছে? মেঘ এক পলক আরশির দিকে তাকিয়ে থেকে বলে, না। আরশি না কথাটা শুনে বলে ওঠে, সরি আপনাকে ডিস্টার্ব করলাম, আসলে আপনাকে আমার চেনা চেনা লাগছিল, কিন্তু আপনি যেহেতু আমাকে চেনেন না তাহলে মনে হয় আমার ভুল ধারণা। আচ্ছা, আসছি বাই। বলেই একটা মিষ্টি হাসি দিয়ে আরশি সেখান থেকে চলে যায়। মেঘ আরশির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেঘ আরশিকে প্রথম দেখেই চিনে ফেলেছে, কিন্তু সেটা বলে নাই, বললে হয়তো আরশি কষ্ট পেত। মেঘ কষ্ট দিতে চায় না আরশিকে। একটা দীর্ঘশ্বাস ফেলে নূপুরের দিকে তাকায়। সাথে সাথে নূপুর ও তাকায় দেখে মেঘ ওর দিকে তাকিয়ে আছে। ইশারায় জিজ্ঞেস করে, নূপুর কি? মেঘ মাথা নেড়ে না জানায়। নূপুর একটা হাসি দিয়ে আবার স্টেজের নজর দেয়। মেঘ নূপুরের দিকে তাকিয়ে থাকে। সমাপ্ত।